আমরা চলে যাব আফনান ভাইয়ের কাছে। থ্যাংক ইউ রাসেল ভাই আমাকে ইনভাইট করার জন্য। ইউ আর মোস্ট ওয়েলকাম। রেডিও ফুর্তির সকল শুভানুধ্যায়ী এবং আমাদের ভূত এফএমের সকল শ্রোতাকে ঈদ মোবারক। যদিও অনেকদিন হয়ে গেছে, তো দেরিতে হলো ঈদ মোবারক। তো রাসেল ভাই, আজকে মানে সাধারণত দেখা যাচ্ছে যে মোটামুটি দুটো স্টোরি আমি সাধারণত বলি, তো আজকে চেষ্টা করব মানে দুটো তো বলবো এবং মানে বেশ কয়েকটা বলবো, এবং আজকে মানে আমার নিজের এক্সপেরিয়েন্স আছে এমন কয়েকটা বিষয় আজকে বলবো ইনশাআল্লাহ। মানে সাধারণত দেখা যাচ্ছে আমার নিজের সাথে নাই এমন বিষয়গুলো সাধারণত বেশি বলি, তো আজকে মানে যেটা নাই সেটাও বলবো, যেটা আছে সেটাও বলবো ইনশাআল্লাহ। তো রাসেল ভাই, ফার্স্ট যেটা শুরু করব সেটা আমি আমাদের রাজবাড়িরই ঘটনা, সেটা দিয়ে শুরু করব। সরি, রাজবাড়ি ঘটনা না, এটা আমাদের এটা ঘটেছিল হচ্ছে কুষ্টিয়াতে। কুষ্টিয়ার ঘটনা দিয়ে শুরু করব, রাজবাড়িটা পরে বলছি। যে ঘটনাটি যিনি শেয়ার করেছেন ওনার নাম আবু বকর। উনি এর আগেও বেশ কয়েকটা ঘটনা পাঠিয়েছিলেন, আর রাজবাড়ির আমাদের যে ভৌতিক টিম আছে, বিশেষ করে সজীব, ও কষ্ট করে ঘটনাগুলো কালেক্ট করেছে আর কি। তো আবু বকর ভাইয়ের ওই ঘটনাটা আজকে প্রথম বলছি আর কি। তো এই ঘটনাটি যার সাথে ঘটেছিল সেটা আবু বকর ভাইয়েরই মানে দাদির সঙ্গে। 1965 মানে 1965 সালের দিকে ওনার দাদি, ওনার বয়স তখন ছিল 16 কি 17 বছর। তো তখন ওনার বিয়ে হয় নাই। উনি তখন রাত্রে ওনার মায়ের সঙ্গে ঘুমাতেন। ওনার বাবা মারা গিয়েছিলেন আগেই, ওনার মায়ের সঙ্গে ঘুমাতেন। তো ওনার বর্ণনা অনুযায়ী, মানে ওনার দাদির বর্ণনা অনুযায়ী, মানে গভীর রাত্রে উনি হঠাৎ স্বপ্ন দেখছিলেন যে উনি, আমরা অনেক সময় যে রাসেল ভাই বোবা ভূতের কথা বলি, যে আমরা ঠিক বুঝতে পারছি যে আমি শুয়ে আছি কিন্তু আমি হাত পা নাড়াতে পারছি না, এরকম একটা বিষয় ঘটে আর কি। তো উনি, ওনার বর্ণনা অনুযায়ী উনি হঠাৎ করে উনি ফিল করছেন উনি শুয়ে আছেন, কিন্তু ওনার উপরে, বাসার উপরে যেই ছাদ বা টিনের যে চালটা আছে দেখছেন যে সেটা নাই, সম্পূর্ণ শূন্য, মানে শূন্য, উপরে আকাশ দেখা যাচ্ছে। এবং সেখান দিয়ে দেখছেন শূন্যের উপর দিয়ে শাড়ি পরা, বড় বড় চুলওয়ালা, খুব কালো কুচকুচে বিভৎস চেহারার একটা মহিলা হেঁটে যাচ্ছে শূন্যের উপর দিয়ে। ওইটা দেখার পরে উনি স্বপ্নেই মানে বলছেন যে কি বিভৎস চেহারা এই মহিলাটার। এই কথাটা বলার পরে ওই মহিলা সেটা শুনে ফেলেছে, এবং সে ওই স্বপ্নে যেটা করে সেটা হলো ওই মহিলাটা, যে বিভৎস চেহারার মহিলাটা, সেটা আস্তে আস্তে নিচে নেমে এসে ওই আবু বকর ভাইয়ের ওই দাদির গলা চেপে ধরে। আচ্ছা। এবং ওনার দাদি ছটফট করতে থাকে। এখন রাসেল ভাই, এটা কিন্তু হচ্ছে কিন্তু টোটালটা স্বপ্নের মধ্যে। জি। তো ছটফট করছে, কিন্তু পাশে ওনার মা তো ঘুমিয়েছিলেন। ওনার মা ঘুম থেকে উঠে দেখে যে তার মেয়ে ছটফট করছে। জি। তখন উনি যেটা দেখেন সেটা হলো যে ওনার মেয়ে, মানে আবু বকর ভাইয়ের দাদি, যে উনি নিজেই নিজের দুই হাত দিয়ে নিজের গলাটা চেপে ধরেছে এবং নিজেই নিজের গলাটা চাপ দিয়ে মানে আত্মহত্যার চেষ্টা করছে। তখন উনি তাড়াতাড়ি চিৎকার চেঁচামেচি করতে থাকেন, মানে ওনার মা, আশেপাশ থেকে লোক চলে আসে, সবাই পানি ছিটা দেয় এবং অনেক চেষ্টা করে দুই হাত গলার থেকে ছাড়ায়। জিজ্ঞেস করে কি হয়েছে, তখন বলে যে আমি তো এরকম স্বপ্নে দেখেছি। তো সবাই বলে এটা তো কোনো ব্যাপার না, এটা তো বোবা ভূতের, মানে বোবা ভূত বা বোবা চিন ধরে, এরকম তো হওয়ার হামেশাই ঘটে, এটা তেমন কিছু না। এটা বলে সবাই মোটামুটি বিষয়টা খুব স্বাভাবিকভাবেই নেয় আর কি, কেউ এটা অস্বাভাবিকভাবে নেয়নি। জি। এরপর থেকে রাসেল ভাই ঘটনাটা সূত্রপাত হয়। সেটা হলো যে এর পরের দিন থেকেই মানে আবু বকর ভাইয়ের দাদির ক্ষুধাটা অস্বাভাবিক রকমের বেড়ে যায়। উনি স্বাভাবিকভাবে যে খাবারগুলো খেতেন এর থেকেও অনেক বেশি খাবার খাচ্ছিলেন। আচ্ছা। এখন সবাই চিন্তা করেছে যে হয়তো বা কোনো কারণে বেশি খাচ্ছে, কিন্তু এত পরিমাণ অস্বাভাবিক বেশি খাচ্ছিলেন। দেখা যাচ্ছে ওনার বাড়ি তো মানে জয়েন্ট ফ্যামিলি ছিল, 15-16 জনের খাবার রান্না করা হতো। দেখা যাচ্ছে 15-16 জনের খাবার উনি একাই খেয়ে ফেলছেন। এইটা কিন্তু যেহেতু গ্রামের মানুষদের মধ্যে তো কিছু ওনারা বিশেষ করে জিন টিন এই বিষয়গুলো একটু মানে বেশি বিশ্বাস করেন, তখন আশেপাশের লোকজন বলল যে এটা তো স্বাভাবিক মনে হচ্ছে না, আপনি মানে ওনার আবু বকর ভাইয়ের দাদির যে বাবা, তাকে বললো যে আপনি ওকে ভালো একটা হুজুর দেখান। জি। হুজুর দেখালো, সে বললো তেমন কিছু না, এমনি ঝাড়ফুঁক করে দিলাম ঠিক হয়ে যাবে। প্রথম কয়েকদিন ঝাড়ফুঁকে মোটামুটি স্বাভাবিক ছিল। এরপরে অবস্থা আরো শোচনীয় হয়। আগে তো রাসেল ভাই রান্না করা খাবার খেত, এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে ওনাদের মানে সাধারণত গেরস্থ বাড়িতে কিন্তু মানে হাঁস, মুরগি, কবুতর, গরু ছাগলের পাশাপাশি কিন্তু এগুলোও পালা হয়। তখন ওনার দাদি সবার সামনে যেটা করতেন সেটা হলো, দেখা যাচ্ছে মুরগি দৌড়ে যাচ্ছে, উনি খপ করে মুরগিটাকে ধরে ফেলতেন, ধরে সবার সামনেই
ওই মুরগিটাকে কাঁচা খাওয়া শুরু করতেন। তখন এই দৃশ্য দেখে আসলে সবাই ভয় পেয়ে যান যে না, আসলেই ওনার সাথে মানে অন্য রকমের কিছু আছে, এটা সাধারণ কোনো বিষয় হচ্ছে না, এটা আস্তে আস্তে খারাপ দিকে যাচ্ছে। তখন বেশ পার্শ্ববর্তী উপজেলার একজন খুব নামকরা একজন হুজুরের শরণাপন্ন হন। তো উনি এসে বলেন যে ঠিক আছে, আমি একটা কাজ করছি, আমি এই বাড়িটাকে বন্ধ দিয়ে দিচ্ছি। সাধারণত আমরা ওই যে অনেক সময় দেখি যে বাড়ি বন্ধের বিভিন্ন রিচুয়ালগুলো করা হয়, বিভিন্ন প্রক্রিয়াগুলো করে বাড়ি বন্ধ করা হয়। তখন বলে যে এখানে তো ওই কিছু দুষ্টু জিনের উপদ্রব আছে, বাড়িটা বন্ধ করে দিলে এরা আসতে পারবে না। তখন বাড়ির বন্ধর যে প্রক্রিয়াটা ছিল রাসেল ভাই, এটা হয়তো বা অনেকেই জেনে থাকবেন, সেটা হচ্ছে যে বড় বড় 4টি পেরেক বাড়ির চারদিকে গাড়া হবে, পুঁতে ফেলা হবে এবং ওই সময় আজান দেয়া হবে। এটা হবে গভীর রাত্রে। তো ঠিকই রাসেল ভাই, গভীর রাত্রে যখন এই প্রক্রিয়াটা শুরু করা হলো, তখন সবাই ফিল করছিল যে কালবৈশাখী ঝড়ের মতো বাড়ির উপর দিয়ে কি যেন বয়ে যাচ্ছে। তো যাই হোক, মোটামুটি বাড়ি বন্ধের প্রক্রিয়াটা সম্পন্ন হয়। এরপরে 3 থেকে 4 মাস কোনো কিছু ছিল না, একদম স্বাভাবিক। তো এরপরে সবাই চিন্তা করে যে এনাকে একটু দ্রুত বিয়ে দিয়ে দিতে হবে, হয়তো বা বিয়ে দিলে হয়তো এই বিষয়টা স্বাভাবিক হয়ে যাবে, এরকম চিন্তা করে পরিবার থেকে। এবং সত্যি তাই রাসেল ভাই, ওনার কয়েকটা গ্রাম পরেই ওনার বিয়ে হয়ে যায় এবং খুব দ্রুতই বিয়ে হয়ে যায় আর কি। তো বিয়ে হয়ে যাওয়ার পরে ওই ফ্যামিলির লোকজন আবার এই বিষয়গুলো জানতেন না, যে এই বিষয়গুলো যে ওনার সাথে ঘটেছে এগুলা জানতেন না, এই বিষয়টা আসলে তারা গোপন করেন। তো ওখানে যাওয়ার মোটামুটি রাসেল ভাই 3 থেকে 4 মাস ওই ফ্যামিলিতে আবার ভালো ছিল, উনি একদম স্বাভাবিক নর্মাল, কেউ কোনো কিছু বুঝতে পারেনি। এরপর থেকে ওই ফ্যামিলিতে কিছু ঘটনা ঘটা শুরু হয়। যেমন, তো আবু বকর ভাইয়ের দাদি যখন বিয়ে হয়ে যায়, তো ওনার দাদা যখন পাশে দেখা যাচ্ছে যে শুয়ে আছেন, হঠাৎ করে দাদা ফিল করছেন যে তার স্ত্রী পাশে নাই। আচ্ছা, কিন্তু ঘরের দরজা তো বন্ধ, তাহলে কোথায় গেল? তখন উনি সবাইকে ডেকে তোলেন যে কোথায় গেল, ঘরের দরজা বন্ধ, কোথাও খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, তখন সবাই হারিকেন নিয়ে, ওই সময় হ্যাচাক বাতিও ছিল, তখন এরকম হ্যাচাক বাতি নিয়ে সবাই খুঁজতে বের হলো। ওই ওনাদের বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ফেলুর বাঁশবাগান নামে একটা বাঁশবাগান আছে। খুব মানে দিনের বেলা ওই বাঁশবাগানের লোকজন যেতে ভয় পায়, রাতের বেলা তো প্রশ্নই আসে না। খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত ওই ফেলুর বাঁশবাগানে গিয়ে ওই আবু বকর ভাই দাদিকে অচেতন অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে তাকে তুলে নিয়ে আসা হয়, কিন্তু উনি কিছুই বলতে পারেন না। উনি বলেন যে আমি তো ঘুমাচ্ছিলাম, তারপরে কি হয়েছে আমি কিছুই জানি না। এইভাবে রাসেল ভাই প্রায়শই উনি হঠাৎ করে রাতের বেলা ঘর থেকে উধাও হয়ে যেতেন। আচ্ছা, এবং ওনাকে বিভিন্ন জায়গায়, মানে এমন ওই গ্রামের এমন সমস্ত ভয়ঙ্কর জায়গা যেখানে দিনের বেলার লোকজন হাঁটাহাঁটি কম করে, দেখা যেত কখনো বাঁশবাগানে, কখনো বট গাছের নিচে, এরকম নদীর পাড়ে, এরকম জায়গাগুলোতে তাকে পাওয়া যেত। এর ভিতরে রাসেল ভাই কি হয়, মাঝখানে 2 দিন ওনার কোনো খবরই ছিল না। 2 দিন অনেক খোঁজাখুঁজি করেছে, কোথাও খবর মানে হয় না। হঠাৎ 2 দিন পরে রাতের বেলা বাড়িতে, মানে রাতের বেলা উঠানে ভয়ঙ্কর শব্দ, সবাই বের হয়ে যায়, দেখে ওনার দাদি পড়ে আছে অচেতন অবস্থায়। পরে সেখান থেকে তাকে নিয়ে আসা হবে। উনি এটা জানেন না 2 দিন উনি কোথায় ছিলেন। এখন রাসেল ভাই এই যে সমস্যাটা হচ্ছিল, এখন এটা তো সমাধান করা প্রয়োজন, যে এরকম তো চলতে দেয়া যায় না। তখন উনি ওনার হাজবেন্ড অনেক তান্ত্রিক দেখান, কবিরাজ দেখান, ভালো ভালো আলেমদের শরণাপন্ন হন, কিন্তু কিছুতেই হয়তো 2-1 দিন ভালো থাকে, তারপর আবার যা তাই, মানে একই রকমের সমস্যা হচ্ছিল। এবং তারপর ডাক্তারও দেখান, ডাক্তার ওনার বডি চেক আপ করে বলেন যে আপনার স্ত্রী বেশি দিন বাঁচবে না, খুব তাড়াতাড়ি মারা যাবে, বড় জোর 2 মাস। আচ্ছা, তো এটা করে ওই আবু বকর ভাইয়ের দাদা খুব মানে মুষড়ে পড়েন এই ব্যাপারটা শুনে। তখন উনি একজন ভালো ইমাম সাহেবের একজন খবর পান, তার কাছে যান। কিন্তু ওই ইমাম সাহেব বললেন যে আসলে এই রোগের ট্রিটমেন্ট আমি করতে পারবো না। তো উনি আর একজন মাগুরা জেলার, মানে মাগুরা যে জেলা, এই বাস স্ট্যান্ড থেকে 5 কিলোমিটার পূর্বে একটি কবরস্থান আছে। তো ওই কবরস্থানের পাশে একটা মসজিদ আছে, ওই মসজিদের একজন ইমাম সাহেবের ঠিকানা দেন, যে ওইখানে যান, হয়তোবা উনি এই ট্রিটমেন্টটা করতে পারবেন। তো ওনারা সত্যি সেখানে যান। তো ইমাম সাহেবকে দেখে আসলে খুবই অবাক হন ওনারা। ইমাম সাহেবের বয়স মানে 20 বছরেরও কম, একদম ইয়াং, একটা তরুণ বয়সের একটা ইমাম সাহেব। এখন ওনারা বলছেন যে এত বড় বড় তান্ত্রিক কবিরাজ দিয়ে কোনো কাজ হলো না, এই বাচ্চা একটা ছেলে, এর দিয়ে কি কাজ হবে? ওনারা খুবই মানে হতাশ হয়ে যান। তারপরও বলেন যে এই সমস্যা, কিন্তু ওই বাচ্চা যে ইমাম সাহেব, উনি এটা রাজি হন না কাজটা করতে, বলে যে না, এই কাজটা আমি আসলে করতে পারবো না, আপনারা চলে যান, এটা আমি করব না। আচ্ছা, কেন অত ব্যাখ্যা টেখ্যা দেন নাই।
তখন ওনারা ফিরে যান, আর ওনারা অতটা গুরুত্ব দেন নাই যে আসলে করতে চাচ্ছে না, ঠিক আছে। কিন্তু যখন ফিরে যান আবার ওই আগের ইমাম সাহেবের কাছে, তখন বলে যে আপনারা ওনার কাছে আবার যান, এইটার যদি ট্রিটমেন্ট কেউ করতে পারে তাহলে এই পারবে, এবং গিয়ে করতে না চাইলে আমার পরিচয় দেবেন। তখন তারা ওখানে যান এবং গিয়ে ওই ইমাম সাহেবের পরিচয় দেন। আসলে রাসেল ভাই যে ইমাম সাহেব ওই ইমাম সাহেবের কাছে পাঠিয়েছিলেন, তো ওই ইমাম সাহেবের ছাত্র হলো ওই যে বাচ্চা ইমাম সাহেব, মানে তরুণ ইমাম সাহেব, যে মানে আসলে উনি ওনার ওস্তাদ তার ছাত্র ক্লাসে পাঠিয়েছে। তার মানে আসলে মানে তার মানে বুঝতে হবে যে ছাত্র আসলেই খুব মানে এই বিষয়ে খুব পারদর্শী। তখন উনি বলেন আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার ওস্তাদ পাঠিয়েছেন আমি কাজটা করব, তো একটা নির্দিষ্ট সময় দেন যে এই সময় আসতে হবে আপনাদেরকে। তো ওই নির্দিষ্ট সময় যান, একটা পূর্ণিমার রাত্রে সময় যান। তখন উনি কি করেন, ওই ইমাম সাহেব একটি সাদা কাগজে আরবিতে অনেক লেখা লেখেন, লিখে বলেন যে আপনি কবরস্থানের পাশে দাঁড়িয়ে থাকবেন একা একা, আপনি গভীর রাত্রে হঠাৎ করে একটি গাড়ি আসতে দেখবেন, কিন্তু গাড়িটা দেখে মনে হবে ঘোড়ার গাড়ি, আসলে একটা ঘোড়ার গাড়ি না। এই ঘোড়ার জায়গায় দেখবেন বড় আকৃতির দুটো কুকুর আছে, মানে এই গাড়িটা টেনে আনে দুটো বড় আকৃতির কুকুর। তো আপনি এই গাড়িটার সামনে আসার পরে আপনি ভয় পাবেন না, আপনি সালাম দেবেন, দেখবেন যে ওখানে পালকিতে, মানে গাড়ির পিছনে যে পালকির মতো একটা জায়গা আছে, মানে ওখানে কোনো একজন লোক বসা আছে, কিন্তু তাদের চেহারা দেখার আপনার দরকার নাই, আপনি ওখানে গিয়ে তাদেরকে সুন্দর করে একটা সালাম দিবেন। তখন সত্যি রাসেল ভাই গভীর রাত, উনি একা একা দাঁড়িয়ে আছেন, বেশ অনেকক্ষণ পরে সত্যি সত্যি ওই গাড়িটা চলে আসে, কিন্তু ওই গাড়িটা দেখে উনি মারাত্মক ভয় পান, কারণ ভয়ঙ্কর আকৃতির দুটা কুকুর, এবং গাড়ির সামনে আবার দুইটা লোক, মানে অনেক লম্বা দুটো লোক হেঁটে আসছিল। কিন্তু উনি দাঁড়িয়ে আছেন, ওই লম্বা লোক দুটো ওনাকে দেখে কিছু বলে নাই, কিন্তু গাড়ি যখন ওনার কাছাকাছি চলে আসে তখন উনি লম্বা করে একটা সালাম দেন। তখন হঠাৎ করে সব গাড়িটা দাঁড়িয়ে যায়, আর এক চুলো নড়ে না। তখন ভিতর থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসে, মানে ওয়ালাইকুম আসসালাম বলে যে আপনি কি চান, ভিতর থেকে কণ্ঠস্বরটা আসে। এবং ওনার ভাষ্য অনুযায়ী যে একটা পুরুষের কণ্ঠস্বর, এবং কণ্ঠস্বরটা এত সুন্দর এবং এত মোলায়েম যে ইতোপূর্বে উনি কখনোই এত সুন্দর কণ্ঠ শোনেন নাই। ভিতর থেকে এই শব্দটা আসে। তখন বলেন যে এই যে ইমাম সাহেব একটা চিঠি পাঠিয়েছেন আপনার জন্য। বলে আচ্ছা ঠিক আছে, আপনি চিঠিটা দিয়ে যান। তখন ওই পালকির মতো ওই জায়গার ভিতর থেকে হাত বের করে। তখন দেখে যে হাতটা অনেক বড়, মানুষের মতোই হাত, কিন্তু হাতটা মানে এতটা সাদা, মানে সাধারণত এত সাদা হাত সচরাচর হয় না। আচ্ছা, তো শুধু হাতটা বের করে হাতে চিঠিটা দেন। তখন উনি ওই অবস্থায় দাঁড়িয়ে থাকেন সবাই। তখন চিঠিটা পড়েন উনি ভিতর থেকে, ওনার বর্ণনা অনুযায়ী ভিতর থেকে পড়েছেন। তখন বলেন আচ্ছা ঠিক আছে, আপনি বাসায় চলে যান, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে বলে দেয়। তারপর ওনারা ওই গাড়িটা আবার চলে যায়। ওনারা পরে ইমাম সাহেবকে বলেন কি ঘটনা ঘটেছিল। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার বাসায় চলে যান, সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু একটা ডেট দিয়ে দেন যে এই ডেটে, আজ থেকে 3 দিন বা 7 দিন পরে এই ডেটে আপনারা কেউ ঘর থেকে বের হবেন না। তো ওনারা বাসায় চলে যান, ঠিক ওই ডেটে কেউ ঘর থেকে বের হয় না। রাত যখন মানে 12টা ঠিক পর, মানে মধ্যরাত্রে, হঠাৎ ভয়ঙ্কর সব শব্দ, চিৎকার চেঁচামেচি, আর্তনাদ, মনে হয় যে কাউকে মেরে ফেলা হচ্ছে, এরকম শব্দ। তো ঘরের চালের উপরে ধূপধাপ শব্দ, এরকম হঠাৎ শব্দ হতে থাকে, কিন্তু ওনারা কেউ ঘর থেকে বের হচ্ছে না। সকালবেলা রাসেল ভাই যখন ওনারা বের হন, তখন দেখেন যে 6টা কাক মানে আগুনে দগ্ধ অবস্থায়, মানে পুড়ে মারা গেছে, এরকম অবস্থা ওনার উঠানে পড়ে আছে। তো এরপর থেকে ওনার দাদি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যান, এবং পরে খোঁজ নিয়ে জানতে পারেন যে ওই মানে গাড়ির বহরে যিনি যাচ্ছিলেন উনি হচ্ছেন জিনদের সর্দার ছিলেন। তো ওনার কাছে উনি ভালো জিন ছিলেন। ওনার কাছে যখন এই বিষয়টা বলা হয়, তখন ওনারা ওনার বাড়িতে আসেন ওই নির্দিষ্ট দিনে। এসে দেখে যে ওখানে 6টা জিন থাকতো ওই বাড়িতে, এবং ওরাই এই আবু বকর ভাইয়ের দাদিকে উৎপাত করত। তখন ওদেরকে ধরে ওনারা মেরে ফেলেন, এবং মেরে ফেলার পরে ওদের ডেড বডিটাই ওই অবস্থায় পাওয়া যায়। তো এরপর থেকে ওই বাড়িতে আর কোনো সমস্যা হয় নাই। উনি স্বাভাবিকভাবেই জীবনযাপন করেছেন, অনেক দিন জীবিত ছিলেন, অনেক দিন। পরে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। তো এটাই ছিল রাসেল ভাই ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। আমাদের আরো একজন নতুন অতিথি আমাদের সাথে আছেন। আজকে আমার ঘটনাটা হলো আসলে গত বছর শীতের সময় আমি যাই হলো আমার দাদাবাড়িতে। জি, দাদাবাড়িতে যখন বেড়াতে যাই, এটা ছিল খুলনা একটা জায়গা, বাগেরহাট সাইডে। তো রাত্রেবেলা শীতের সময় তো গ্রামে এমনি আপনার অনেক কুয়াশা থাকে, আর চিমচাম থাকে, চুপচাপ থাকে বেশি। তো আমরা উপরের তলায়
দোতলা একটি বিল্ডিং, দোতলায় আমরা ঘুমাচ্ছি। তো আমি, আমার ওয়াইফ এবং আমার বেবি। তো রাত্রে আনুমানিক 2:30-3টার দিকে ও আমার ওয়াইফ উঠেন ঘুম থেকে যে একটু ওয়াশরুম যাবে। ওয়াশরুমটা ছিল নিচতলায়, উপরে কোনো ওয়াশরুম নেই। তো সে যখন যাওয়ার জন্য এমনি সাধারণত সে একটু ভয় বেশি পেত, তা আমাকে সে ডাক দেয় যাওয়ার আগে। তো ওই দিন কি মনে করে ভালো, ঠিক আছে সমস্যা নেই, ডাকার দরকার নেই, আমি নিজেই চলে যাচ্ছি। তো সে যখন যায়, দরজাটা খোলার পরে সে একটা শব্দ শোনার পরে ভয় পেয়ে আর বের হয় না, দৌড় দিয়ে সে আমাকে ডাকে যে দেখো তো একটা আওয়াজ পেলাম, কি এটা, মানে কেউ আছে নাকি, তুমি দেখো, আমি বেরোবো না। তা আমি উঠলাম, দরজাটা খুললাম। তো দরজা খুলে দেখলাম একটা পা। এবং সাধারণত আমরা মানুষের পা দেখলে জুতো টুতো পরা থাকলেও কিছুটা তো চামড়া দেখা যাবে, সেটা কিন্তু এ বিষয়ে এখানে এরকম কিছু নাই। এবং আমি দেখলাম যে মানুষটার পা যতটুকু দেখা গেল, হাঁটুর থেকে নিচ অংশটা আমি শুধু দেখলাম, এবং পুরোটা সাদা, একদম দবদবা সাদা, এবং কোনো মানে একটু ডিফারেন্ট, মানে এরকম তো দৃশ্য কোনোদিন দেখিনি আমি। তো আমার মনে হলো না, এটা হয়তো পাঞ্জাবির পায়জামা পরা কোনো লোক হতে পারে, সাদা মোজা পরাও হতে পারে। সন্দেহ মনে করে আমি রুম থেকে বের হলাম। পাশে আর একটা রুম আছে, ওই রুমে পাটা চলে গেল, আমিও পিছন দিয়ে ঢুকলাম। পিছন ঢোকার পরে দেখি রুমের দুপাশে দুটো সিঙ্গেল খাট আছে। এক সাইডে খাটে একজন শুয়ে আছে এবং পা থেকে মাথা পর্যন্ত চাদর দিয়ে ঢাকা। তো আমার তখন মনে হলো ঠিক আছে, আমার ছোট চাচা আমরা ঘুমানোর আগে দেখেছিলাম সে ওখানে ছিল, ওই ঘরে ফোন নিয়ে ফেসবুকিং বা কিছু একটা করছিল। তা আমার মনে গেছে চাচা হয়তো এখানে নিচে যাওয়ার কথা, কিন্তু সে যায়নি, ওইখানেই ঘুমিয়ে পড়েছে। তো ঠিক আছে, তো আমি রুমে ফেরত আসলাম যে না, এরকম কেউ তো আমি দেখলাম না, এবং সম্ভবত ওই রুমে তো চাচা ঘুমানো, ওখানে তো কেউ ঢুকেনি। তো আমার বউয়ের প্রথম সন্দেহ ছিল যে এটা কোনো চোর নাকি। তো আমার তখন একটু সন্দেহ হয়েছিল যে এটা চোর না, এটা অস্বাভাবিক কিছু যেটা আমরা শুনে থাকি। তো আমি ওকে বললাম না ঠিক আছে তুমি ঘুমিয়ে পড়ো, এটা তেমন কিছু না। তারপরে ওকে নিয়ে আমি ওয়াশরুমে গেলাম। সকালবেলা আমি আমার চাচাকে যখন জিজ্ঞেস করলাম যে চাচা, আমরা রাত্রে তো এরকম একটা ঘটনা ঘটলো, আপনি তো ওই রুমেই ছিলেন, আমি তো আপনাকে দেখলাম। তখন সে আমাকে বলল যে না, আমি তো রাত্রেবেলা ছিলাম রুমে সঠিক, কিন্তু এরপরে তো আমি নিচে চলে গিয়েছিলাম আমার পরিবারের সাথে সাথে। তখন একটু ভয় লাগলো যে তাহলে কি আমি অন্য কিছু দেখলাম। পরে আমার দাদি, উনি এখন আর নেই, তো উনি তখন এই ঘটনাটা শুনে উনি অপেক্ষা করলো যে আমার স্ত্রী আমার থেকে একটু দূরে যাক, তারপরে সে কথা বলবে। আচ্ছা, তারপরে আমাকে সে ডেকে নিল কিছুক্ষণ পরে, সুযোগ বুঝে গেলাম। তখন আমাকে সে বলে যে ও অনেকদিন ধরেই আছে, এবং তোর দাদা মারা যাওয়ার পর থেকে আমি প্রায় দেখি, কিন্তু সে ক্ষতিকর কিছু করে না, ক্ষতিটতি কিছু করে না, এমনি আছে। এটা তার বিশ্বাস। তো এইটার পরে মোটামুটি একটা ধারণা হলো যে ঠিক আছে, তাহলে আসলেই মনে হয় কেউ আছে। তারপরে ঢাকায় ফেরার পরে আমি আমার ওয়াইফকে বলি যে দাদির সাথে এই কথা হয়েছিল এবং চাচার সাথে এই কথা হয়েছিল। ও তো ভয়ে শেষ। আমারও ভয় ভীতি অবশ্য একটু কম, তবে এই অভিজ্ঞতার পরে একটু ইয়ে লেগেছিল যে আচ্ছা ঠিক আছে, এই আর কি ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আফনান ভাইয়ের কাছে আমরা ফিরে যাই। থ্যাংক ইউ রাসেল ভাই। এবার যে সেকেন্ড স্টোরিটা শেয়ার করব, এটার সাথে আমি ইনভলভ আছি কিছুটা। আচ্ছা, অনেকদিন পরে আজকে মানে আমার মোটামুটি রিলেটেড একটা ঘটনা আজকে বলবো। রাসেল ভাই, সময়টা ছিল 2016 সালের একদম শেষ দিকে। তখন আমি আপনার ওয়ার্ল্ডের একটা রিনাউন্ড মাল্টিন্যাশনাল কোম্পানি, একটি কুরিয়ার কোম্পানিতে আমি চাকরি করতাম, সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে এয়ারপোর্টে আমি জব করতাম। আচ্ছা, তো তখন
আমাদের ওই কোম্পানিটা তখন আবার আরেকটা মাল্টিনেশনাল কোম্পানির সাথে মার্জ হয়ে যায়, মানে ওইটা কিনে নেয় আর কি। তো কিনে নেওয়ার ফলে যেটা হয়, মানে রেগুলার অনেক শিপমেন্ট আসতো। ওই শিপমেন্টগুলো আবার আমাদের যিনি এয়ারপোর্ট মানে যিনি ম্যানেজার ছিলেন, ওই স্যারকে আবার এগুলো অনেক কষ্ট করে আবার মানে হেড অফিসে গিয়ে মানে গুলশানে এসে এটা করতে হতো আর কি। তো একদিন যেটা হয় রাসেল ভাই, উনি গুলশানে আসেন, আসার পরে উনি কাজ যাই হোক করেন আর কি। কিন্তু আমি মাঝে মাঝে আসতাম, মানে আমাদের কাজ ওইভাবে এখানে ছিল না, হঠাৎ হঠাৎ আসতাম জরুরি কোনো কাজ থাকলে। তবে এমনিতেই আমি একদিন আসি, নতুন অফিস দেখার জন্য আসি আর কি। তো আসার পরে আমি যখনই ওই মানে নতুন একটা মানে মেইন বিল্ডিং ছাড়া আর একটা বিল্ডিং এ অফিসটা নেওয়া হলো পাশেই আর কি, আর একটা জায়গায়। তো আমি যখনই রাসেল ভাই ঢুকি, পুরো বিল্ডিংটা এসি করা ছিল। আমি যখনই ঢুকি সিঁড়ির কাছ থেকে হঠাৎ করে আমার মনে হলো একটা গরম বাতাস আমাকে মানে সজোরে ধাক্কা দিল। তো আমি চিন্তা করলাম যে চারদিকে আটকানো এরকম গরম বাতাস বা এই টাইপের জিনিস আসার কথা না, তারপর হতে পারে, হয়তোবা হতেই পারে, এই চিন্তা করলাম। তো আমি ভিতরে গেলাম, যাওয়ার পরে আমার এক কাজিন ছিল ওখানে জব করতো, তো ওর সাথে কথা টথা বলে আমি জিজ্ঞেস করলাম যে আসলে মানে ঢোকার সাথে সাথে এরকম একটা বিষয় হলো। তখন দেখলাম যে সবাই একে অন্যের দিকে মানে তাকাচ্ছে, মনে হলো যে ওরা কিছু লুকালো আর কি। আচ্ছা, তারপর যাই হোক আমি ওখান থেকে চলে আসি বাসায়। আমি এই ঘটনার 2 দিন পরে, মানে যখন কাজের প্রেশারটা একটু কম ছিল, সাধারণত আমাদের স্যাটারডেতে মাল ডেলিভারি হতো না এয়ারপোর্টে, ওই দিন আমাদের প্রেশারটা খুব কম থাকতো। আচ্ছা, তো ওই দিন আমি আমার ম্যানেজার স্যারের সাথে ঘটনাটা শেয়ার করলাম যে স্যার এই তো ঘটনা, আমি তো গেলাম, যাওয়ার পরে মানে হঠাৎ করে এই একটা বিষয় আমার কাছে একটু খটকা লাগলো। মানে আমি এমনিতেই আসলে শেয়ার করেছি ওনার সাথে। আচ্ছা, তখন রাসেল ভাই উনি ওনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন। তো উনি বললেন যে মানে 2 days ago, মানে 2 দিন আগে উনি ওই বেশ কিছু ডকুমেন্টস নিয়ে হেড অফিসে যান। যাওয়ার পরে কাজ শেষ করতে করতে অনেক রাত হয়ে যায়। তখন নতুন যে অফিসটা ছিল সেটা উপরতলায়, মানে দোতলা বিশিষ্ট একটা, মানে বাড়িটাই ছিল 2 তলা বিশিষ্ট বাড়ি। তো ওই উপরতলায় মানে গেস্ট রুম ছিল, যদি কোনো কারণে কোনো ডেলিগেটস আসে তাদেরকে থাকার ব্যবস্থাও সেখানে ছিল। তখন বলা হলো যে আপনি আজকে রাত্রে কষ্ট করে বাসায় যাওয়ার দরকার না, আপনি এখানেই থাকেন। তখন উনি সারাদিন অত্যন্ত মানে পরিশ্রম করেছেন। তো উনি সেখানে দ্রুত কাপড় চোপড় ছেড়ে দ্রুত মানে উনি শুয়ে পড়েন। শুয়ে পড়ার সাথে সাথে মানে উনি তখনও ঘুম আসে নাই, হঠাৎ করে উনি দেখেন যে একটি মানে মহিলা ওনার রুমের মধ্যে হাঁটাহাঁটি করছে। আচ্ছা, এবং শুধু মহিলা না, আবার দেখে একটা বাচ্চা বাইরের যে করিডোর আছে, দরজাটা খোলা ছিল, বাইরের করিডোর দিয়ে দৌড়াদৌড়ি করছে। আচ্ছা। তখন উনি জানতেন যে এখানে রাত্রে কেউ থাকে না, কিন্তু নিচে হয়তো বা ওই যে আমাদের নাইট গার্ড এরা থাকতে পারে। তখন চিন্তা করে যে এখানে মহিলা আসলো কোথা থেকে বা বাচ্চা আসলো কোথা থেকে, এটা তো আসলে ইম্পসিবল। তখন উনি যখন লাইট জ্বালালেন দেখেন কিছুই নাই। উনি আবার নিচে গেলেন, নিচে যাওয়ার পরে যেখানে নাইট গার্ড ছিল অফিসের, তো বললো যে এখানে কি কোনো মহিলা বা বাচ্চা আপনারা দেখেছেন বা এখানে কেউ থাকে? তখন আর কি ওরা বলেন যে না, তো এখানে কেউ থাকে না, এরকম তো কেউ থাকে না, আপনি হয়তো ভুল দেখেছেন, আপনি করেন, আপনি গিয়ে শুয়ে পড়েন বাসায়, মানে উপরে গিয়ে শুয়ে পড়েন। উনি শুয়ে পড়েন রাসেল ভাই। এরপরে মানে ঘটনাটা আরো মারাত্মক। জি। উনি দেখছিলেন এরপরে ওনার রুমের মধ্যে একটি মহিলা এবং একটি বাচ্চা দুজনই গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। এই দৃশ্য দেখার পরে আসলে রাসেল ভাই উনি যেই ড্রেসেই ছিলেন মানে দৌড়ে নিচে নেমে আসেন এবং দারোয়ানকে বলেন তো আসলে বলেন তো ঘটনাটা কি। তখন ওরা বলে যে স্যার আপনি কি কিছু দেখেছেন? বলে যে হ্যাঁ আমি দেখেছি। তখন বলে যে স্যার মানে এখানে একটু সমস্যা আছে। তখন উনি সাথে সাথে অফিসের এমডি সাহেব স্যারকে ফোন করার বলে উনি বলেন যে স্যার আমি এখানে আর 1 সেকেন্ডও থাকবো না, আপনি যেভাবে হোক রাত্রে আমাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। তখন এমডি স্যার ওই রাত 3টা সাড়ে 3টার দিকে গাড়ি পাঠিয়ে, ওনার বাসা ছিল উত্তরা তখন ম্যানেজার স্যারের, তখন তাকে ওখানে পাঠিয়ে দেন রাসেল ভাই। তো ওই বাসাটা রাসেল ভাই মানে যারা নাইট গার্ড ওদের বর্ণনা অনুযায়ী যে রাতের বেলা ওই রুমে আলো জ্বলতে দেখতো, কখনো আলো জ্বলে নিভে যায়, কখনো বাচ্চাদের মানে হাসির শব্দ, এরকম শব্দ শুনতো, নাইট গার্ডরাও শুনতো। এটা আমাদের অফিস থেকে মানে বলা ছিল যে রাতের বেলা
ওখানে যেন কেউ না থাকে আর কি। দিনের বেলা রাত 9টার পরে ওই অফিসে আর কেউ থাকতো না। সাধারণত মাল্টিন্যাশনাল কোম্পানি যেগুলো আছে আর কি, বা আমাদের যে কোম্পানিটা ছিল কুরিয়ার কোম্পানি, 24 আওয়ার্স মানে কল সেন্টার সার্ভিসটা ছিল। কিন্তু ওই অফিসে কিন্তু আসলে কল সেন্টারটা স্থাপন করা হয়নি, এটা অন্য জায়গা করেছে। যদিও এখন ওই অফিসটা এখন আর নাই, ওটা ছেড়ে দিয়ে এখন হেড অফিসে ওটাকে শিফট করা হচ্ছে এই সমস্ত কারণগুলোতে। তো পরবর্তীতে আসলে আমি জিনিসটা অ্যানালাইসিস করেছিলাম যে আসলে কি কারণে। তো ওইটা ছিল একজন খ্রিস্টিয়ান ভদ্রলোকের বাড়ি। তো ওনার একটা বাচ্চা ছিল এবং ওয়াইফ ছিল, হয়তোবা পারিবারিক কলহের কারণে ওনার ওয়াইফ নিজেও সুইসাইড করে, এবং সুইসাইড করার আগে ওনার বাচ্চাকেও মানে কি বলবো আর কি, মা তার সন্তানকে আগে ফাঁসিতে ঝুলিয়েছে, তারপর উনি নিজেও ফাঁসিতে ঝুলিয়ে মানে সুইসাইড করে। এবং এরপরে ওই খ্রিস্টান ভদ্রলোক উনি আমেরিকাতে চলে যান। উনি এখন পর্যন্ত আর ফেরত আসেন না আমেরিকা থেকে। আর ওই বারটা বিভিন্ন অফিসের কাছে ভাড়া দিয়ে দেন, কিন্তু এই বিভিন্ন অফিস কেউই মোটামুটি 6 মাস কন্টিনিউ করতে পারেনি। এবং আমাদের যে কোম্পানিটা ছিল ওই সময় যখন আমি জব করতাম ওখানে, ওরাই মনে হয় সর্বোচ্চ 1 বছরের মতো কন্টিনিউ করেছিল। এরপরে আর ওনারা ওখানে অফিসটা কন্টিনিউ করতে পারে নাই সঙ্গত কারণে। আমি মানে বাড়িটারই বলছি না, যারা অন্তত গুলশান 2-এ থাকেন তারা হয়তো বা এই বাড়িটা সম্পর্কে আপনারা অবগত আছেন। তো এটাই ছিল রাসেল ভাই, যেহেতু আমি মোটামুটি ফার্স্ট আমি এটা এক্সপিরিয়েন্স মানে করেছিলাম যে এখানে হয়তো বা কিছু থাকতে পারে। এবং সত্যি রাসেল ভাই আমি অ্যানালাইসিস করে দেখলাম আসলেই এখানে এই সমস্যাটা আছে, যেটা আমাদের ম্যানেজার স্যারের সাথে ঘটেছিল এবং অনেকের সাথেই ঘটেছিল। তো আমি মোটামুটি ম্যানেজার স্যারের কাছ থেকে এই জিনিসটা শোনার পরে মানে আমি এতদিন তো আসলে বলি নাই, তা আজকে সুযোগ হলো, আজকে এই ঘটনাটা শেয়ার করলাম। থ্যাংক ইউ সো মাচ। অডিও ক্লিপে যাব এবং তারপরে আবারও ফিরে আসবো। আমি ভূত এফএমের একজন অন্ধ ফ্যান। অনেকদিন থেকে চাচ্ছিলাম যে একটি ঘটনা পাঠাবো, তবে সময় হয়ে উঠছিল না। তো আজ পাঠিয়ে দিলাম, যদি ভালো লাগে তা অবশ্যই প্লে করবেন। এই ঘটনাটা ঘটেছে আমার এক ফ্রেন্ডের বড় ভাইয়ের সাথে। তিনি হচ্ছেন একজন সার্চ অ্যান্ড রেস্কিউ অফিসার। তো একদিন তার সাথে দেখা হওয়ার পর তিনি অনেকগুলো ঘটনা আমার সাথে শেয়ার করেছিলেন। বেশিরভাগ ঘটনাই অদ্ভুত, কিছুটা ভৌতিক। বেশিরভাগ ঘটনা শোনার পর মনে অনেক কোয়েশ্চেন জাগে। যদি আপনাদের কাছে ভালো লাগে তো আমি তার থেকে শোনা আরো ঘটনা আমি পাঠাবো, তবে আজ ছোট্ট একটি ঘটনা শেয়ার করছি। তো ঘটনায় চলে যাই। যা বলছিলাম তার নাম হচ্ছে জিম হল। তিনি কাজে জয়েন করার 6 মাস পর এই ঘটনা ঘটে তার সাথে। তো তারা একটি কল পান যে একজন ক্লাইম্বার 2 দিন কি 3 দিন হয়ে গেছে, এখনো তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মানে এই সময়ের ভিতরে তার ফিরে আসার কথা, তবে আসেননি। তো যে জায়গায় এই ঘটনা ঘটে তারা সেখানে যান এবং তাদের টিম ঠিক করা হয় ক্লাইম্বিং করার জন্য। মানে তাদের ধারণা চূড়ায় বা চূড়া আশেপাশে বা মাঝপথে কোনো এক জায়গায় তিনি হয়তো হারিয়ে গেছেন, আহত হয়েছেন, এরকম সাধারণত এরকম ঘটনা ঘটে থাকে। তো তারা চূড়ায় ওঠার প্রস্তুতি নেন। তো অর্ধেক ওঠার পর ওই আহত ব্যক্তি, যার নাম কিনা রবার্ট, তাকে খুঁজে পান। তার ডান পা ভেঙে গিয়েছিল এবং খুব খারাপভাবে জখম হচ্ছিলেন তিনি। তার পা দেখে মনে হচ্ছিল তিনি অনেক রক্ত হারিয়েছেন এবং তার এই জখম হয়েছে মূলত উপর থেকে পড়ার কারণে। তো তাদের কাছে জিনিসটা একটু অড লাগে, কারণ যাকে খোঁজা হচ্ছিল তিনি একজন প্রফেশনাল ক্লাইম্বার। জিনিসটা ঘটা খুবই অদ্ভুত। তাও তারা দুর্ঘটনা হতেই পারে, সেজন্য তাকে দ্রুত হসপিটালাইজ করার জন্য হেলিকপ্টার কল করেন। তো হেলিকপ্টার আসার জন্য তারা ওয়েট করছিলেন। ইন দ্য মিন টাইম কয়েকজন মানুষ তাকে আর অন্যান্য যারা অফিসার ছিলেন তারা জিজ্ঞেস করেন যে কি হয়েছিল, কিভাবে তার অবস্থা হয়। তখন সবাই অ্যাকচুয়ালি একটা রেশনাল এক্সপ্লেনেশনের জন্য ওয়েট করছিলেন, তবে তিনি যা বলেন সেটি হচ্ছে টোটালি আউট অফ দ্য বক্স। তিনি বলছিলেন যে এখানে আসার পর তিনি ক্লাইম্বিং করা স্টার্ট করেন এবং ইভেনচুয়ালি তিনি একদম চূড়ায় উঠে যান। তো চূড়ায় ওঠার পর তা আমি বলে রাখি যে এই ঘটনা ঘটেছিল সামারে। সো সামারে নর্থ আমেরিকায় অবভিয়াসলি কোনো স্নো থাকবেই না। তো তিনি চূড়ায় ওঠার পর একজন লোককে দেখতে পান। সবচেয়ে অদ্ভুত হচ্ছে ওই সময় ওই লোকটি পার্কা পরেছিল। পার্কা হচ্ছে এক ধরনের জ্যাকেট, খুবই ভারী জ্যাকেট, ঠান্ডার সময় পরা হয়। সাধারণত আপনি যদি -25-30 ডিগ্রি সেলসিয়াস যদি থাকে বাইরে, পার্কা আপনার শরীরকে ভালোই গরম রাখে। তো বুঝতে পারেন যে এটা খুব ভালো একটা ইনসুলেটর। তো গরমের সময় যখন 25, 28, 30 ডিগ্রি এটি পরার কোনো মানেই হয় না, কিন্তু ওই সময় ব্যক্তি পার্কা পরেছিলেন এবং অন্যান্য শীতের কাপড় চোপড় পরেছিলেন। তো রবার্ট যখন ওই লোককে হালকা ট্যাপ করেন শোল্ডারে কথা বলার জন্য, জাস্ট এমনি ক্যাজুয়াল কথা বলার জন্য ট্যাপ করেন, যখন ওই লোকটি রবার্টের দিকে ফিরে তখন রবার্ট দেখতে পান যে তার মুখের জায়গায় পুরো হল, মানে পুরো শূন্যস্থান। মুখের কোনো অবয়ব নেই, কোনো কাঠামো নেই, জাস্ট একটি হল।
মনে হচ্ছে অনেকটা দ্য হল অফ ম্যান ছবির মতো। ওই মানুষকে যখন আপনি মানে বৈজ্ঞানিক উপায়ে ইনভিজিবল করা হয়, কিন্তু তার উপর যখন কাপড় চাপানো হয় দেখা যায় যে তার বডি কাপড়ের নিচে আছে, এটা অ্যাকচুয়ালি কাপড় সরানোর পর দেখা যায় যে তিনি নেই, অনেকটা ওই রকম। কিন্তু এটা কখন কোনো মুভি না, এটা হচ্ছে রিয়েল লাইফ ঘটনা। ইভেন ওই ঘটনা শোনার সময় আমার হাতের রোম দাঁড়িয়ে গিয়েছিল, গুজবাম হচ্ছিল। যাই হোক, তো রবার্ট ওনাকে এটা দেখে মানে পুরো শকড হয়ে যান, এবং এটা দেখে এতই বেশি ভয় পান যে উনি তখন নামা শুরু করেন খুব কুইকলি, মানে কোনো প্রিকশন না নিয়ে, কোনো সময় না নিয়ে যত দ্রুত পারেন নামতে শুরু করেন। এবং প্রায় অর্ধেকের কাছাকাছি আসার সময় তার পা হড়কে যায় এবং তিনি খুব খারাপভাবে পড়ে যান একটি মডারেট উচ্চতা থেকে, যার কারণে তার পা ভেঙে যায় এবং সার্ফেসটা খুবই হার্ড হওয়ার কারণে তিনি তার পাও ভেঙে যায় এবং তার চামড়া ছিঁড়ে যায় এবং খুব খারাপভাবে জখম হন এবং তিনি অনেক রক্ত হারান। তো যখন তার এই অবস্থা হয় তখন তিনি বুঝতে পারেন যে তিনি আর নামতে পারবেন না। তো তিনি একটি গর্তের মতো জায়গা আবিষ্কার করেন পাহাড়ের গায়ে এবং সেখানেই লুকিয়ে থাকেন। সবচেয়ে মজার কথা হচ্ছে যে তিনি যখন আঘাতপ্রাপ্ত হন তখন ছিল বিকাল, এবং তার প্রায় 1.5 দিন পরে যদি আমি বলি তাকে খুঁজে পাওয়া হয়, তার মানে 2 রাত। এই 2 রাতই তিনি কাউকে পাহাড় থেকে ওঠার এবং নামার আওয়াজ শুনতে পান এবং গোপন বিদায়ী চিৎকারের আওয়াজও শুনতে পান ভোরের দিকে। এই ছিল মূলত ঘটনা। এই ঘটনার পর মানে 1.5 দিন পর সকালে তাকে খুঁজে পাওয়া হয়। তো এইটি শোনার পর মানে সবাই একটু হতবাক হয়ে যান যে জিনিসটা আসলে কি। জিনিসটা একবার চিন্তা করুন, সামার, একজন লোক পার্কা এবং শীতকালীন কাপড় পরে রয়েছে, কিন্তু তার কোনো বডি নেই, কোনো শরীর নেই, জাস্ট কাঠামোটা রয়েছে, অন্য কিছুই নেই। জিনিসটা খুবই অদ্ভুত। অবশ্যই ভৌতিক, যদি আপনি চিন্তা করেন যে আশেপাশে কোনো জনমানব নেই, জিনিসটা খুবই অদ্ভুত। তো এই ছিল ঘটনা। তো এই ঘটনা শোনার পর আমি ওই ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার কি মতামত, এটা কি সত্য হতে পারে কি না, মানে উনি কি কোনো ট্রমার কারণে উল্টাপাল্টা দেখছিলেন এরকম কিছু। তখন তিনি বলছিলেন হ্যাঁ, এটা একটা সম্ভাবনা থেকেই যায়, তবে আমার যা মনে হচ্ছে এরকম কিছু হয়নি, কারণ মূলত তিনি একজন প্রফেশনাল ক্লাইম্বার। তো ট্রমার কারণে তিনি এরকম উল্টাপাল্টা বলবেন বা অত্যধিক পরিশ্রমের কারণে বলবেন, এই জিনিসটা আসলে মানা যায় না। এবং ওই সময় খুব খুব মানে এক্সট্রিম কোনো ওয়েদার ছিল না, যে কারণে তিনি এই জিনিসটা বলতে পারেন, মানে হাই টেম্পারেচার বা হাই কোল্ড এরকম কিছুই ছিল না। তো এটি কেন বলবেন তিনি? দ্বিতীয় কারণ হচ্ছে যে আমার জবের কারণে আমি অনেক উদ্ভট ঘটনা শুনেছি এবং এটাও তার মধ্যে একটা। তো সেই জন্য আমি কখনোই এগুলো অবিশ্বাস করি না, কারণ এগুলো ঘটে। আরও অন্যান্য অনেক অদ্ভুত ঘটনা আমার সাথে ঘটেছে যা আমি দেখেছি। সাধারণত আমরা এগুলো কারোর সাথে শেয়ার করি না, কারণ অনেক সময় মানুষজন বিশ্বাস করবে না। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আমরা চলে যাব আমাদের নেক্সট যে আমাদের গেস্ট রয়েছেন তার কাছে। আমার নাম তানভীর, জি, আমি মিরপুর ডিএইচএস থেকে এসেছি। জি, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। আমার হৃদয়টা অনেক দুর্বল, আচ্ছা, আমি খুব ভীতু কিসিমের একটা মানুষ। আচ্ছা, তো ব্যক্তিগতভাবে কোনো সময় আমি এরকম ভৌতিক ব্যাপারে এক্সপেরিয়েন্সড হয়নি আমার, বাট হোপফুলি যেদিন হবে হয়তো বা আমি আর থাকবো না বলার জন্য। সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে একটা শোনা কথা, মানে আমি আরেকজনের কাছ থেকে শুনেছি, নিজে এক্সপেরিয়েন্স করিনি। সেটা হচ্ছে আমি ছোটবেলায়, দিস ইজ আ স্টোরি ব্যাক ইন 95, যখন আমার বয়স 5 বা 6 বছর বয়সে, আমি আমার বাবা মার সাথে দাদাবাড়ি গিয়েছিলাম গাইবান্ধায়। জি, তখন আমাদের দাদাবাড়িটা একতলার বাড়ি ছিল, মানে ইটস এ সিঙ্গেল ফ্লোর, আর বাউন্ডারিটা যেটা ছিল সেটা পুরোটা তার কাটাতে ঘেরা ছিল। আচ্ছা। তো রাত তখন হয়তো বা বাজে 2:30 বা 3টা, মোস্টলি এই টাইমটাতেই সবকিছু হয়। হ্যাঁ, 3টা খুবই একটা মানে অন্যরকম ধরনের একটা টাইম। সো ওই টাইমটাতে আমরা সবাই ঘুমোচ্ছিলাম, তো হুট করে ছাদে মনে হচ্ছিল কেউ যিনি হাঁটছে। এখন একটা নর্মাল মানুষ যখন হাঁটবে আর যখন একজন ভারী মানুষ হাঁটবে তখন কিন্তু একটা তফাৎ হবে, সেটাই। সো যেহেতু বাসাটা সিঙ্গেল ফ্লোর ছিল, উপরে হাঁটাটা কোনো মানে হাঁটাটা প্রশ্নে আসে না, হাঁটাটা, বিকজ সিঙ্গেল ফ্লোর। আর উপরে যদি কেউ উঠে, ইটস আইদার গোইং টু বি একটা কেউ চোর হতে পারে অথবা ডাকাত। সো এই আওয়াজ পেয়ে স্বাভাবিকভাবে আমার বাবা মা তো না, বাবা, চাচা এবং আরেকজন ছিল আমার চাচা, তো ওনারা 3জনই বের হয়ে গিয়েছে বাসা থেকে। এখন ছাদটা
আমাদের সিঙ্গেল ফ্লোর যে ছাদ ছিল এটা উঠতে হলে একটা মই দরকার ছিল, মই আচ্ছা। ছাড়া ছাদে ওঠা সম্ভব ছিল না। সো ওনারা তাৎক্ষণিকভাবে মইটা নিয়ে ছাদে উঠলেন, কিন্তু কাউকে পেলেন না। আর সেই টাইমে গ্রামবাসীদের ইলেকট্রিসিটির ফ্যাসিলিটিটা কম ছিল, সো আলোটা তেমন একটা ছিল না। সো দে হ্যাড টু ক্যারি টর্চ লাইট ইন অর্ডার টু সি যে রাতেবেলা কে কোথায় কি করছে। তো ওনারা ছাদে উঠে টর্চ লাইট দিয়ে যখন দেখলেন যে কেউ নেই, তখন ব্যাপারটা সবারই একটু নাড়া দিয়ে উঠলো যে যেটা হচ্ছে কি অ্যাকচুয়ালি জিনিসটা কি, কারণ বাউন্ডারি তো তার কাটাতে ঘেরা, আর কেউ যদি আসেও তার তো যেতেও সময় লাগবে, আর আওয়াজ তো পাবো যেতে গেলে। তো এরকম কোনো যখন সাইন্স পেল না, তখন স্বাভাবিকভাবে সবাই একটু ভয় পেয়ে উঠল। কিন্তু তারা যখন নেমে আসে, তখন একটা কালো বিড়ালও তাদের সাথে নেমে আসলো। এইটা আমি নিজে দেখেছিলাম এবং আমার সাথে যারা আমার বাবা ছিল, চাচা ছিল, তারাও দেখেছিল। তো এই জিনিসটা আমার কাছে অস্বাভাবিক লেগেছে এবং তাদের কাছেও, যে কেউ ছিল না কিন্তু কালো বিড়ালটা ছিল, কালো বিড়াল। ফার্স্ট অফ অল যেটা সেটা হচ্ছে যে ওপরে যদি কেউ হাঁটার পরে যখন সবাই বেরিয়ে এসে যদি কেউ দেখতে চায় যে ওপরে কে হাঁটছিল, তার তো নামার রাস্তা একটাই। সুতরাং যদি ওপরে কেউ থাকে তাহলে ওই দিক দিয়েই নামবে। জি। এবং ওপরে যে যখন খোঁজা হলো তখন দেখা গেল যে কেউ নাই। জি। সো কালো বিড়ালটা যখন দেখলো সবাই, তখন তাদের যে ভয়টা ছিল ওটা আরো দ্বিগুণ হয়ে গেল। আচ্ছা। সো এই এতটুকু স্টোরিটাই যেটা আমি নিজে ফেস করেছিলাম, বাট তাও তখন তো আমি ছোট ছিলাম, হ্যাঁ, অতটা আমার বুঝ ছিল না। সো দিস ওয়াজ দি স্মল স্টোরি দ্যাট আই ফেসড ডিউরিং মাই লাইফ টাইম। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব আবারও আপনার ভাইয়ের কাছে। ভাইয়া এখন যেটি শেয়ার করবো এটা আমাদের রাজবাড়ির ঘটনা। তো ঘটনাটি আসলে অনেক আগে, কেউ প্রায় আমাদের মুক্তিযুদ্ধের আগের ঘটনা। তো যার সঙ্গে ঘটেছিল ওনার নাম ছিল হচ্ছে জলিল। উনি পেশায় হলো কসাই ছিলেন। আচ্ছা। মানে ওনার প্রফেশনটা ছিল কসাই। বয়স খুব বেশি ছিল না, তো বয়স 20 থেকে 25-এর মধ্যে ছিল বয়স। ওনার বাড়ি ছিল রাজবাড়ির সদর থানার অধীনেই উড়াকান্দা নামক একটা জায়গা আছে। এটা একদম নদীর পারে আর কি। রাজবাড়ি একদম পাশে, তো রাজবাড়িটা পদ্মা নদীর পাশে অবস্থিত, বেশ একদম নদীর কাছাকাছি ওনার বাড়ি ছিল। উনি সাধারণত সন্ধ্যার পরে সাইকেল চালিয়ে বাসায় চলে যেতেন। মানে এটা ছিল তার দৈনন্দিন মানে একটা কাজ আর কি। তো একদিন উনি কোনো কারণে বেশ কিছু কাজ শেষ করতে করতে দেরি হয়ে যেত, কারণ ওনাদের কাজটা ছিল রসুল ভাই ওই পরের দিন যেই পশুগুলো জবাই করা হবে সেগুলো একটু ম্যানেজ করে তারপর যেতেন আর কি। আচ্ছা। এই জন্য আবার কখনো কখনো একটু ম্যানেজ করতে একটু দেরি হয়ে যেত। তো ওই দিন কোনো কারণে একটু দেরি হয়ে যায়, উনি সাইকেল চালায় বাসার দিকে যাচ্ছিলেন। তো বাসার দিকে যাওয়ার সময় তো আমাদের ওই ওরাকান্দার যে রাস্তাটা আছে, যারা রাজবাড়ী জেলায় আছেন তারা জানেন, সেখানে দাঁতশি নামক একটা জায়গা পড়ে। দাঁতশি পার হয়ে ওরাকান্দা, এর মধ্যবর্তী জায়গাটা বেশ ফাঁকা, দুপাশে একদম ফাঁকা থাকে, এখনো ফাঁকা, এখনো মানে বেশ শুনশান জায়গা ওইটা। তো উনি যখন যাচ্ছিলেন তখন চাঁদের আলো, তো হঠাৎ করে দেখলেন রাস্তার পাশে একটি বিড়াল, এবং ওই বড় বিড়ালের সাথে ছোট ছোট বাচ্চা বিড়াল, মানে ওটা হলো মা বিড়াল, সাথে 4-5টা তার বাচ্চা আর কি। তো রাস্তার পাশে মানে খেলা করছে আর কি। জি। আসলে উনি যেহেতু মানে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ভাইয়া যখন রাস্তাতে যাই কোনো কারণ ছাড়াই দেখা যায় একটা কুকুর যাচ্ছে, কুকুরকে আমরা একটা ঢেল মারি, অথবা আমরা কোনো বিড়ালকে আঘাত করি। এটা কিন্তু আমাদের অনেকেরই এই বদ অভ্যাসটা আছে। উনি যখন সাইকেল চালিয়ে যাচ্ছিলেন, তো ওরার মধ্যে হঠাৎ করে একটা মানে দুষ্ট চিন্তা মানে মাথায় চেপে বসে। উনি করলেন কি, সাইকেলটা হঠাৎ করে ওই যখন দেখলেন কাছাকাছি চলে আসছে, বিড়াল রাস্তা থেকে সরে না, তখন উনি ওই দুষ্ট চিন্তাটা মাথায় আসে, উনি করে কি সাইকেলটা বিড়ালের গায়ের উপর দিয়ে চালাইতেন। আচ্ছা। উনি মনে করছে এটা একটা ফান হিসাবে নিয়েছেন আর কি। মানে স্বাভাবিকভাবে আমরা পশুদেরকে আঘাত করি, উনি ওইভাবেই একটা ফান মজা হিসাবে এটা নিয়েছেন আর কি। তো উনি যখন এই কাজটি করেন, একবার পিছন দিকে তাকান, তখন দেখলেন যে ওই বড় বিড়ালটা খুব ছটফট করছে। মানে একটা পশুকে যদি জবাই করে ফেলা হয় তখন দেখা যায় যদি যেমন ছটফট করে, লাফালাফি করে, বিড়ালটা ওইভাবে ছটফট করছে। তখন উনি একটু খুশি হন যে যাক, আঘাত দিতে পারছি, ভালো, রাস্তার পাশে থাকবেই কেন, এরকম একটা ভাব আর কি ওনার। তো উনি বাড়িতে চলে যান। তো এরপর রাসেল ভাই মানে যেটা হয় আর কি, এরপরই থেকে আসলে ঘটনাটা শুরু। আচ্ছা। তবে এই বিড়ালের সাথে কি ঘটনাটা ঘটেছিল সেটা আমি একটু বলে তারপর আমি মূল ঘটনাতে যাব। ওখানকার স্থানীয় যারা লোক, যারা কৃষি কাজ করতো, যখন ভোরবেলা তারা কৃষি কাজ করার জন্য এসেছে, তখন দেখে যে একটি বিড়াল এরকম মৃত অবস্থায় পড়ে আছে এবং 4-5টা বাচ্চা
ওই ওই বিড়ালের ডেড বডির পাশে বসে আচ্ছা। আছে। এখন যে লোকই মানে ওই বিড়ালটা রাস্তা থেকে সরাতে যায়, ওই বাচ্চাগুলো সরাতে দেয় না, মানে কিছুতে ওখান থেকে সরাতে দেবে না। আচ্ছা, তখন মানে ওরা বাচ্চাগুলো হয়তো বা বুঝতে পারছে এই ডেড বডিটা নিয়ে হয়তো বা ওরা কোথাও ফেলে দেবে, কিন্তু কোনো একজন ব্যক্তি একজন ফজরের নামাজ পড়ে যখন আসছিলেন তখন দেখলেন এই অবস্থা, তখন বললেন যে এই বিড়ালটাকে এইভাবে ফেলে দেওয়া ঠিক হবে না, তো এটাকে আমরা দাফন করে দিই, মানে আচ্ছা। এমনি মাটিতে দাফন করে দিই। তখন উনি নামাজ পড়ে আসছিলেন, তখন অদ্ভুত ব্যাপার, উনি যখন ওই বিড়ালটার গায়ে হাত দিয়েছেন তখন ওই বাচ্চা বিড়ালগুলো কিচ্ছু বলে নাই, এবং যখন ওই বিড়ালটাকে নিয়ে যাচ্ছিল বাচ্চা বিড়ালগুলো পিছনে পিছনে যাচ্ছিল। যখন গর্ত করে, মানে ওই সময় স্থানীয় যারা ওই সময় উপস্থিত ছিলেন তাদের বর্ণনা অনুযায়ী যখন গর্ত করে বিড়ালটাকে মাটিতে পুঁতে দেওয়া হলো, তখন ওই বাচ্চা বিড়ালগুলো ওই মা বিড়ালের কবরের উপরে, মানে বিড়ালের যে কান্নাটা আর কি, সে মানে এটা খুব হৃদয় বিদারক একটা দৃশ্য ছিল। তো যাই হোক রাসেল ভাই, এরপরে কিন্তু ওই বাচ্চা বিড়াল মানে কয়েকদিন দেখা গিয়েছিল যে ওই মা বিড়ালের ওই কবরের কাছে এসে কান্নাকাটি করতে বা ওখানে, এরপর থেকে আর কখনো ওই বাচ্চা বিড়ালগুলোকে আর দেখা যায় নাই। আচ্ছা, এরপরে রাসেল ভাই যেটা হয় সেটা হচ্ছে যে ওই যে যেই জলিল যার কথা বললাম, যিনি ওই সাইকেলটা চালিয়ে দিয়েছেন, তার উপরে ওনার স্ত্রী আবার সন্তান সম্ভব ছিলেন। আচ্ছা, যখন ওনার স্ত্রী ওই সময় 8 মাসের হয়তো প্রেগনেন্সির ওই সময়টা ছিলেন, যখন 2 মাস পরে সন্তান ভূমিষ্ঠ হয়, তখন যে অদ্ভুত ব্যাপার যেটা খেয়াল করা যায় সেটা হলো ওই বাচ্চা মনে হয়েছিল যে ওই মায়ের পেটেই মানে তার মেরুদণ্ডটা মুচড়ে ভেঙে দিয়েছে। আচ্ছা, এবং মৃত অবস্থায় সন্তান প্রসব হয়। তো এটা বলে যে এইভাবে তো হওয়ার কথা না, সবাই বলে যে এতদিনের যারা ওখানে ধাত্রী যারা ছিলেন বলে যে আমরা তো কখনো এরকম দেখি নাই, তারপরে হতেই পারে, কোনো কারণে হতেই পারে, হয়তোবা উনি আঘাত পেয়েছিলেন বা পড়ে গিয়েছিলেন, বলে যে এই কারণে হয়তোবা হতে পারে। আচ্ছা, তো এখানে এই বিষয়টা সবাই মোটামুটি শুরুর দিকে স্বাভাবিকভাবে নিয়েছিলেন। আর আসলে ভাই উনি ওই যে বিড়ালের গার উপর দিয়ে চালিয়ে দিয়েছিলেন এটা কিন্তু কাউকে বলেন নাই, কারণ এটা উনি এতটাই স্বাভাবিকভাবে নিয়েছেন যে এটা কাউকে বলার উনি প্রয়োজন মনে করেন নাই। আচ্ছা, এরপর থেকে রাসেল ভাই ওনার বাসায় কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। সেটা হলো মানে দিনের বেলা হোক বা রাতের বেলা হোক কিছু বিড়ালের উপদ্রব শুরু হয় ওনার বাড়িতে। আচ্ছা, তো বিড়ালগুলো কিছু খায়ও না, কাউকে ক্ষতিও করে না, শুধু বাসার আশেপাশ দিয়ে ঘোরাঘুরি করে। আচ্ছা, এবং ওদের খাবার দিলেও কিছু খায় না এবং কাউকে মানে অ্যাটাকও করে না। তো ওরা এটাও বিষয়টাকে আসলে স্বাভাবিকভাবে নিয়েছে বাড়ির সদস্যরা, এটা হতেই পারে, অনেক সময় এরকম বিড়াল টিড়াল আসে। কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন পর মানে বিড়ালের আনাগোনাটাও একটু বেশি হয়ে যাচ্ছে। প্রথম দিকে 2-3টা ছিল, পরে 4-5টা, তারপরে 10টা, 12টা, 16টা, 20টা, এরকম করে আস্তে আস্তে মানে বাড়ছে। মানে বিড়ালটা এমন একটা অবস্থা যে বাড়ির চারদিকে বিড়ালগুলো থাকে কিন্তু বাড়ির কাউকে ক্ষতিও করে না, কিন্তু মানে খুবই একটা অদ্ভুত ব্যাপার যে এত বিড়াল ওই বাড়িতে কোথা থেকে আসছে। এর মধ্যে রাসেল ভাই একদিন মানে ওই জলিল যিনি, উনি রাতের বেলা, কারণ গ্রামের বাড়িগুলোতে সাধারণত ওয়াশরুমগুলো বাইরে থাকে, তো উনি রাতের বেলা ওয়াশরুমের জন্য বাইরে বের হন। সময়টা ছিল তখন শীতকাল। তো উনি হাতে একটা হারিকেন ছিল। আচ্ছা, তো হারিকেনটা নিয়ে বের হন। বের হওয়ার পর তো উনি মানে খেয়াল করছিলেন হারিকেনের আলোটার যে রেঞ্জ, যতটুকু আলো, ওই আলোটার ওই পাশে অসংখ্য বিড়ালের মতো মানে চোখ জ্বলছে, মানে দুটো চোখ আমরা দেখি রাতের বেলা কুকুর বা বিড়ালের চোখ জ্বলে, মানে অসংখ্য এরকম চোখ চতুর্দিকে। আচ্ছা, কিন্তু আলোটার কাছে আসতে পারছেন, মানে আলোর মধ্যে আসছে না, আলোটার ওই পাশে আছে। তখন উনি চিন্তা করছেন হয়তো ভাই বিড়ালগুলো হবে, কিন্তু উনি ভয় পান ওই সময় একটু। আচ্ছা, যে এতগুলো কেন, এটা কি অন্য কিছু? তখন উনি যেটা করেন সেটা হলো যে ওয়াশরুমে যাওয়াটা একটু দেরি করে উনি হারিকেনটা নিয়েই ওই বিড়ালগুলোকে তাড়া করা শুরু করেন। আচ্ছা, তখন তাড়া করার পরে দেখে সবগুলো চলে গেছে। তখন উনি যখন আবার ওয়াশরুমে যাবেন তখন দেখেন যে আগের থেকেও দ্বিগুণ পরিমাণ বিড়াল চতুর্দিকে। আচ্ছা, তখন উনি চিন্তা করেন মনে হয় যে দিনের বেলা মানে এগুলা গিয়ে আরগুলোকে ডেকে নিয়ে আসছে, উনি এটা মনে করেন। উনি আবার সেগুলোকেও তাড়িয়ে দেন। তখন মনে হলো যেগুলো তাড়িয়েছে তার থেকেও আরো দ্বিগুণ পরিমাণ বিড়াল চলে আসছে এখানে, এবং ওই আলোর ভিতরে তার আসতে পারছে না। আচ্ছা, তখন উনি চিন্তা করেন এটা মোটেও স্বাভাবিক বিষয় নয়। তখন উনি যেটা করেন সেটা হলো যে
তখন উনি ওনার ঘরের দিকে যেতে থাকেন। এর মধ্যে কি হয় রাসেল ভাই, আসলে ওই হারিকেনটাতে আবার তেল ছিল খুবই কম, এটা উনি খেয়াল করেন নাই। উনি দেখলেন যে হারিকেনের তেলটা ফুরিয়ে গেছে, যে কোনো সময় হারিকেনটা বন্ধ হয়ে যাবে, এবং উনি খেয়াল করছেন ওই আলোর রেঞ্জের মধ্যে তো আসতে পারছেন। উনি এটাও বুঝলেন যে যখনই এই আলোটা বন্ধ হয়ে যাবে তখনই এই বিড়ালগুলো আমাকে অ্যাটাক করবে। তখন উনি ঠিক ঘরের কাছাকাছি যখন আসার পরে হারিকেনটা ফেলেই এক দৌড়ে ঘরে চলে যান। তখন উনি জানালা দিয়ে দেখেন যে হাজার হাজার বিড়াল ওনার দরজার বাইরে। আচ্ছা, তখন উনি চিন্তা করেন যে এই ঘটনাগুলো কেন ঘটছে। তখন উনি পরিবারের সাথে শেয়ার করেন যে আমি তো এইরকম একটা ঘটনা ঘটেছিল, তো আমি তো বিষয়টা খুব স্বাভাবিকভাবে নিয়েছিলাম, কিন্তু এখন এই যে বাসায় যে এই পরিমাণ বিড়ালগুলো আসছে, আমার মনে হয় ঘটনা। তখন উনি যেটা করেন, উনি ওই যেখানে ওই বিড়ালটাকে উনি আঘাত করেছিলেন সেখানে আশেপাশের লোকজনের কাছে জিজ্ঞাসা করেন। তখন বলে হ্যাঁ, আসলে আমরাও তো এরকম একটা অদ্ভুত টাইপের বিড়ালকে কবর দিয়েছি, তো বিড়ালটা কবর দেওয়ার পর এরকম বাচ্চাগুলো আমরা দেখেছিলাম, এই ধরনের সব বিষয়গুলো উনি বর্ণনা করেন। তখন উনি বলছেন যে এটা আসলে কোনো স্বাভাবিক বিড়াল ছিল না। তখন এদিকে রাসেল ভাই ওনার যতগুলো সন্তানের পরে হয়েছিল প্রত্যেকেরই কিন্তু তারা মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে, এবং প্রত্যেকেরই একই রকম অবস্থা। মনে হচ্ছে ওদেরকে কেউ মানে মুচড়ে ওদের কোমরটা ভেঙে দিয়েছে। এইভাবে ওনার প্রায় 6-7টা বেবি ওনার এইভাবে মৃত অবস্থায় প্রসব হয় ওনার ওয়াইফের। তো এরপরে ভালো একজন মানে আলেমের সাথে পরামর্শ করেন। তখন বলেন যে আসলে ওই বিড়ালটা ছিল একটা মা বিড়াল। আচ্ছা, ওরা এমনিতেই চাঁদের আলোতে খেলা করছিল, তোমার উচিত হয় নাই ওর গায়ের উপর দিয়ে সাইকেলটা চালিয়ে দেয়া। তখন যেহেতু তুমি এটা অন্যায় করেছো, তো এটার পানিশমেন্ট হিসেবে এটা হচ্ছে, তো এটার সমাধান হলো যে আল্লাহর কাছে দোয়া করো, কারণ যেহেতু হত্যার বদলে হত্যা, ওরা জিনরা এটাই বিশ্বাস করে। তো আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যদি ওদের মনটা নরম করে দেয়, হয়তোবা তুমি এই জায়গা থেকে বের হয়ে আসতে পারবে। তারপর রাসেল ভাই একজন ভালো আলেমের সাথে পরামর্শ করার পরে উনি আবার মানে নাম বলছি না, উনি বর্তমানে ঢাকার বর্তমানে না মানে অনেক আগে ঢাকার একটা স্বনামধন্য মাদ্রাসায় মুহাদ্দিস হিসেবে কর্মরত ছিলেন। তা উনি এখন আর জীবিত নাই। তো উনি ওই জিনদেরকে ডেকেছিলেন। তখন ওরা বলেছিল যে সে যেহেতু ইচ্ছাকৃতভাবে ঘটনাটা ঘটিয়েছে, সুতরাং আমরা মানে প্রতিশোধ নেবই। তখন উনি বলেছিলেন যেহেতু একটা মানুষ উনি অন্যায় করেছেন, ওনার অনাগত সন্তানগুলো তার কোনো অন্যায় করেনি, তো তোমরা ওনাকে ছেড়ে দাও, ওনার পাপের প্রায়শ্চিত্ত যথেষ্ট হয়েছে, ওনাকে এবার মুক্তি দাও। তখন বলেছিলেন যে আপনি যেহেতু একজন খুবই পরহেজগার ব্যক্তি, তা ও যদি ওয়াদা করে যে আর কখনো এইভাবে মানে অকারণে কোনো মানে পশুকে বা কাউকে কষ্ট দেবে না, তাহলে আমরা চিন্তা ভাবনা করে দেখতে পারি। তো ওই আলেমের রিকোয়েস্টেই পরবর্তীতে মানে ওই জিন্না তাকে ক্ষমা করে দেয় আর কি, এবং তারপর থেকে উনি স্বাভাবিকভাবেই জীবনযাপন করেন। ওনার সন্তানরা এখনো জীবিত আছে, মানে এখনো পরবর্তী যে সন্তানগুলো হয়েছিল তো তারা স্বাভাবিকভাবেই হয়েছিল। ওনার বংশধররা এখনো আছে আর কি, তারা ওরাকান্দায় বসবাস করে, রাজবাড়ী জেলা ওরাকান্দা নামক গ্রামে। আচ্ছা, তো এখানে রাসেল ভাই আমরা ওই যে শুরুতে যে বিষয়টা বললাম যে এই যে রাতের বেলা হোক বা দিনের বেলা হোক অকারণে বিভিন্ন প্রাণীদেরকে কষ্ট দেয়া, এটা হোক সেটা জিন না যাই হোক সেটা, কিন্তু এটা এভাবে কিন্তু আমাদের ধর্মেও কিন্তু বা হাদিসে বা এইগুলো বলা আছে যে অকারণে কোনো প্রাণীকে যেন আমরা কষ্ট না দিই। তো যে কোনো সময় এই ধরনের একটা বিপদ চলেই আসতে পারে। থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ সো মাচ। একটা অডিও ক্লিপে যাব, তারপরে আবারও ফিরে আসবো। আসসালামু আলাইকুম রাসেল ভাই। সো আমি যে আমার ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা সম্ভবত 2011 or 12 এর দিকে, আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না। আর আমার যে ঘটনাটি এটা আসলে ভূত এফএম মানে রাসেল ভাইকে নিয়ে। আমি আজও জানি না যে আমার ঘটনাটি কি কোনো ভৌতিক বা কোনো ভূত সম্বন্ধনীয়, বা এতটুকু আমি বলতে পারবো যে ঘটনাটি খুবই ইন্টারেস্টিং। সো আমি যখন বাংলাদেশে ছিলাম লাইক 2000, আমি ভূত এফএম শোনা শুরু করি লাইক 2011 থেকে। সো আমি এমন একটি এপিসোড মিস হতো না, সবসময় শুনতাম। এক কথায় আমি খুব বড় ফ্যান হয়ে গেছিলাম ভূত এফএম এর। সো এক্স্যাক্টলি আমি সালটি মনে হচ্ছে না আমার, মেবি 2012 অথবা 13 এর দিকে একটি এপিসোডে রাসেল ভাই আপনি বলেছিলেন যে
আপনি কি জোকস করে বলেছিলেন নাকি সত্যি বলেছিলেন জানি না, আপনি বলেছিলেন যে যদি তুমি ভূত দেখতে চাও তাহলে রাত্রে বাথরুমে গিয়ে তুমি তোমার লাইট অফ করে 1 মিনিট অথবা 3 মিনিট এই যে মিররের সামনে দাঁড়ানোর জন্য, তারপর কি হয় সেটা আপনাকে জানানোর জন্য। আমি আসলে বুঝেছিলাম যে আপনি ব্যাপারটা আসলে মজা করে বলেছিলেন, আমি ট্রাই করার জন্য জিনিসটা করেছিলাম। আমি তো মানে মনে মনে হাসছিলাম যে এটা আবার হয় নাকি, এটা আসলে কি বলেছিলেন। আমি এক্স্যাক্টলি যখন ট্রাই করলাম তখন আমি bathroom light off করলাম, and then I was standing like 1 minute, not even 1 minute, it was like 30 seconds. Then what happened that তখন কি হয়েছিল যে আমি আসলে এটা কল্পনাই করতে পারছিলাম না যে এটা কি সত্যি আমার সাথে ঘটেছিল। আর আমি এখনো এক্স্যাক্টলি আমার ফেসটা আমার মনে আছে যে আমি দেখলাম যে হঠাৎ করে একটা মানে আমরা গ্রামের লোকজন যাকে পাগল বলি, মানে একটা লোক বলি পাগল, লাইক বস্তা টাইপের কিছু একটা পাড়াছিরা কাপড় পিন্দে আবার পরে ওরকম একটা লোক আমাকে সামথিং এরকম মানে জানলার ভিতরে থেকে মানে এক্স্যাক্টলি সাউন্ডলেস, like he didn't do it like sound, but he was just bored me, and then I was really scared, and then what I did, I ran away to my room. So আমি তখন এত বই পেয়েছিলাম যে আমি এক দৌড় দিয়ে আমার রুমে যাই। তারপর আমি রুমে গিয়ে আমার লাইট অফ করে কি করি, তখন সম্ভবত কোনো একটা ম্যাচ হচ্ছিল, লাইক ক্রিকেট ম্যাচ অথবা সাকার ম্যাচ। তখন আমি লাইক ব্যাপারটা ভুলে যাই। তারপর আমি ওই যে ম্যাচটা দেখতে শুরু করি, সম্ভবত বাংলাদেশের ম্যাচ ছিল অথবা কোনো একটা সাকার ম্যাচ ছিল। তারপর আমি ব্যাপারটা সম্পূর্ণ ভুলে যাই। তারপর কি হয়, যখন আমি আমার নিয়ম মাফিক আমি ঘুমিয়ে পড়ি, লাইক ঘড়ি 12টা 1টা অথবা 2টার দিকে। আমি আবার বলছি যে আমি যখন ঘুমিয়ে পড়ি তখন আমার ঘটনাটি সম্পূর্ণ আমি ভুলে যাই। আমার তখন কোনো কিছু মনে নাই যে এইটা আমার সাথে ঘটেছিল, বিকজ আমি ওই যে সাকার ম্যাচ অথবা ক্রিকেট ম্যাচ দেখতে মগ্ন ছিলাম। তারপর আমি সবকিছু ভুলে যাই। তারপর যখন ঘুমানোর পর যা হলো, আমি ওই দিন যেটা স্বপ্নে দেখলাম, আমি আজও এই স্বপ্নটা বলতে পারি না। ইভেন আমি ইউএসএ আসার পরে আমার একটা অ্যাসাইনমেন্ট ছিল অ্যাবাউট সামথিং হ্যাপেন্ড ইন ইউর লাইফ হুইচ চেঞ্জড ইউ অর হুইচ চেঞ্জ ইউর মাইন্ড। সো আমি অ্যাসাইনমেন্টটি এই সম্পর্কে লিখেছিলাম। ইভেন আমার টিচারও এটা লাইক করেছিল এবং আমাকে নিয়ে এক্সট্রা কোয়েশ্চেন করেছিল অ্যাবাউট সামথিং লাইক দ্যাট। সো যেটা হয়েছিল ওই দিন রাত্রে, আমি যা স্বপ্নে দেখলাম যে আমি কোথাও একটা নদীর পাশ দিয়ে হাঁটতেছি একা একা। এখন যখন আমি নদীর পাশ দিয়ে আসলাম, হঠাৎ আমি দেখলাম যেখানে একটা খুব বড় একটা জাহাজ, এবং এইটা সম্ভবত 6-7 স্টোরি, লাইক 6 থেকে 7 তলা জাহাজ এরকম হবে। তখন আমি কি করলাম, যখন হাঁটতে হাঁটতে আমি একা একা ওই জাহাজটিতে উঠলাম। তারপর এক করে আমি একেবারে জাহাজের উপরে লাইক 7 তলা অথবা 8 তলা এখানে গেলাম। তারপর গিয়ে আমি দেখলাম এখানে প্রচুর লোক এখানে চিল করছে। ওইখানে তারা লাইক দে হ্যাভ লাইক আ গুড মোমেন্ট, দে আর চিলিং সামথিং লাইক দ্যাট। সো আমি বিষয়টা আমি মোমেন্টটা এনজয় করতে লাগলাম। তারপর হঠাৎ কি দেখলাম, ওই জাহাজের একটা খুনায় একজন কাপল, লাইক তারা স্বামী স্ত্রী এবং একটা বাচ্চা ছেলে, লাইক তাদের খুলে, এবং তারা ওইখানে লাইক একা একা তাদের গল্প গুজব করছে। তারপর আমি তাদের পাশে কি জন্য আমি গেলাম, আমি নিজে জানি না। তারপর কি হলো, তাদের খুলে যে বাচ্চাটি ছিল বেবি, ওইটা তাদের হাত থেকে পানিতে পড়ে যায়। তারপর মানে মোমেন্টটা লাইক সম্পূর্ণ একবারে সাইলেন্ট এবং ভেরি স্যাড মোমেন্ট হয়ে যায়। সব মানুষ একেবারে লাইক নিস্তব্ধ হয়ে যায় ওই ঘটনার পর। আর ওই যে বাচ্চাটার মা ছিল, উনি তো কাঁদতে কাঁদতে একবারে বেহুশ। তারপর আমিও ওই সময় লাইক শকড হয়ে গেছিলাম, কি করব আমি বুঝতে পারছিলাম না। তারপর তখন হঠাৎ আমার একটা চোখ পড়লো একটা লোকের দিকে। ওই যে সেম লোকটা আমি আয়নায় দেখেছিলাম, ওই লোকটাই ওইখানে, লাইক ওইটা আমার দিকে তাকাচ্ছিল। আমি ওইটা দেখার পর মানে স্বপ্নের মধ্যে আমি খুব বেশি ভয় পাই। তারপর তাড়াতাড়ি আমি জাহাজ থেকে নেমে দৌড় দিই, এবং আমি দৌড় দিতে দিতে পিছনে আর মানে আমি পিছনে তাকানোর আর কোনো সাহসই পাচ্ছি না, আমি দৌড় দিতেছি। তারপর কি হয়েছে রাসেল ভাই, অনেক দৌড়ানোর পর আমি যখন পিছনের দিকে তাকালাম, তখন দেখলাম যে লোকটা আর নেই। তারপর হঠাৎ আমি কি দেখলাম যে আমার সামনে একটা লাইক বাস, ছোট্ট একটা রাস্তা, আর ওইখানে একটা বাস আমার সামনে। তারপর আমি বাসটা পাইতে পেতেই আমি বাসে উঠে গেলাম। তারপর মানে আমি মনে মনে বললাম বেঁচে গেল, মানে আমি খুব আনন্দ বুক করলাম মনে মনে যে আমি বেঁচে গেলাম এইরকম একটা ইনসিডেন্ট থেকে। তারপর আমি কি করছিলাম, আমি ওই যে বাসের একটা জানালার সাইডে বসছিলাম। তারপর আমি যে জানালাটা খুলে দিয়ে বাতাস খাচ্ছি, আর তারপর হঠাৎ আমি মানে
দেখি যে আমি বাসের মধ্যে ঘুমিয়ে পড়ছি। তারপর কি হয়েছে রাসেল ভাই, আমি হঠাৎ মানে স্বপ্নের মধ্যে আমি বাসের মধ্যে ঘুম ভাঙলো। তারপর কি দেখি, আমি হঠাৎ দেখি যে বাসে একটাও প্যাসেঞ্জার নেই, আর আমার ঠিক লেফট সাইডে যে লোকটা বনে আছে সেই লোকটা হচ্ছে সেম লোক যাকে আমি আয়নাতে দেখেছিলাম সরাসরি। তারপর স্বপ্নের মধ্যে আমি যে ওই শিপ জাহাজে দেখছিলাম ওই লোকটা আমার পাশে বসে আছে। তারপর মানে আমি মানে চিৎকার দিতে পারছি না, মানে আমি মনে মনে চিৎকার দিব, বাট আমি আমার সমস্ত শরীরটা ফ্রিজ হয়ে যায়, আমি কিছুই করতে পারছি না। তারপর লোকটা আমার সাথে প্রথমে আমার গায়ে হাত দিল, মানে ওইটা আমি খুবই ঠান্ডা ছিল লোকটার হাত। তারপর লোকটা আমাকে বুঝাইতে চাইলো যে ডোন্ট ওয়ারি, আই এম নট গোনা হার্ম ইউ। মানে লোকটা আমাকে এটা বুঝাইতে চাইলো যে চিন্তার কোনো কারণে আমি তোমার কোনো ক্ষতি করব না। তারপর লোকটা একটাই কথা আমাকে বলেছিল, ওই যে তার মানে স্বপ্নের মাধ্যমে লোকটা আমার হাতে কোনো একটা জিনিস দিছিল। তারপর লোকটা ওই একটাই কথা আমাকে বলেছিল, লাস্ট সেন্টেন্স যেটা হবে, ওই সেন্টেন্স আমি এখনো ওইটা লিখে রাখছি, এবং ওই সেন্টেন্সটা আসলে খুবই উপকারী আমি মনে করি আমার লাইফের জন্য। যে লোকটা যে সেন্টেন্সটা বলেছিল যে, সো বেসিক্যালি লোকটা বলছিল যে এই যে পৃথিবী, মাটি, মানুষ, নদী, পাহাড়, পর্বত, যা কিছু আছে, যা কিছু আমরা দেখতে পাই বা না দেখতে পাই, সবকিছুই সৃষ্টি হয়েছে একটা রিজনে। আর এই সব কিছুই এমনিতেই কখনো সৃষ্টি হয় না, সবকিছু সৃষ্টি করার একটা উদ্দেশ্য রয়েছে। আর যেই এই সবকিছু সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন সেই মহান সত্তা। সো এটাই ছিল ভাই আমার ঘটনা। যদি ভালো লাগে শেয়ার করবেন, অ্যান্ড অ্যাডভান্স থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং। অ্যান্ড আমি আগে বলেছি ভাই এটা ভৌতিক ঘটনা কি না তা আমি জানি না, তবে obviously I think it's interesting event and you guys like it. আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। তো এই ঘটনাটা ছিল আমার নানি বাড়ি। জি। আমার নানি বাড়িটা হচ্ছে গ্রিন রোডে। জি। তো ওখানে নানি বাড়িতে আমার একজন কাজিন আছেন, বড় ভাই। উনি আমেরিকায় ছিল, পড়াশোনার জন্য গিয়েছিল। পরে ফেরত আসার পরে উনি নিজেই নিচে একটা বাসা নেন, যে একটা কোচিং সেন্টার করবে এই উদ্দেশ্যে। তো দিনের বেলা তো অনেক লোকজন থাকতো, তো রাত্রেবেলা উনি একাই, আর কেউ থাকে না, নিজে বড় একটা বাড়ি। তো উনি থাকতেন একটা রুমে, ব্যাচেলার মানুষ, উনার নিজস্ব ল্যাপটপ, কম্পিউটার সবই এক ঘরেই থাকে। ওই ঘর থেকে উনি বেরো হতেন না। বাকি 3টা রুম ছিল ওই ফ্ল্যাটটায়, তো ওগুলো খালি পড়ে থাকতো। আচ্ছা। ফার্নিচার বলেন কিছুই নেই। কালা টালা কেউ যদি কিছু এক্সেস জিনিসপত্র থাকতো বাসায়, ওটা ওনার ওখানে দিয়ে দিত যে তুই রাখবি কিনা, উনি রেখে দিত। তো আমরা ওখানে যেতাম, গিয়ে সময় কাটাতাম। তো ওই বড় ভাইয়ের ফ্রেন্ড ছিল একজন, আরেক ভাই। তো উনি আসতেন ওখানে মাঝে মাঝে, আমি অন্য আমার যে কাজিনরা ছিল তাদের থেকে ওনার গল্প শুনতাম, যে ভাইয়া তো অনেক কিছুই করতে পারে, অনেক আজগুবি ব্যাপার স্যাপার আছে ওনার মধ্যে। উনি আমার মনে হয় খুব একটা নর্মাল ছিলেন না। তো ওনাকে আমি যেদিন প্রথম দেখলাম লম্বা একটা মানুষ, স্বাস্থ্য গঠন বেশ ভালো। তো উনি চুল নেই মাথায়। আমি ওনাকে এক পর্যায়ে জিজ্ঞেস করেছিলাম যে ভাই, জি, আপনার এরকম বয়সে মাথায় চুল নাই, সেটা কারণ কি? আপনি কি শেভ করেন, মানে মাথা শেভ করা থাকে নাকি এরকমই কোনো সমস্যা? তো বললো না, ওনার মাথা শেভ করা, ওনার গরম লাগে প্রচুর। আচ্ছা, আমরা ঠিক আছে, মানুষের ব্যক্তিগত ব্যাপার হতেই পারে। তো আরেকদিন আমার জুনিয়র কাজিন এসে বলছে যে ভাইয়ের কাছে তো গেলাম, উনি বসতে বললো, তারপরে বললো আমার চোখের দিকে বেশিক্ষণ তাকাতে পারবি না। আচ্ছা। আমি বললাম মানে? তো বলে আমি জানি না, আমি 10 সেকেন্ডের বেশি ওনার দিকে তাকিয়ে থাকা সম্ভব ছিল না আমার জন্য। আচ্ছা। কেন? বলে ভয় লাগে। কি ভয় লাগে? তো তারপরে টার্গেট করলাম, ঠিক আছে ভাইয়া আসলে আমি একদিন নিজেই ওনাকে বলবো যে ভাইয়া আপনি আমার চোখের দিকে তাকান, বা আমি আপনার চোখের দিকে তাকাই, দেখি আপনি পারেন কি, আমি পারি কিনা। তো উনি আসলেন, আমি প্রস্তাব দিলাম যে ভাইয়া আমি আপনার চোখে নাকি বেশিক্ষণ তাকাতে পারে না, আমার কাজিন বলছিল আমি আজকে এটা করব। আচ্ছা। তো উনি তাকে বলল না, এটা সবার জন্য না, তোমার জন্য, তোমার সাথে এটা হবে না। ভালো কথা, ঠিক আছে। দুঃখই পেলাম যে সবাই বলছে বাড়ানো কথা না, আসলে কি। আরেকদিন শুনেছিলাম আমার কাজিনের বাসায় পুরনো এক ওই যে মাটির তৈরি জিনিসপত্র থাকে না, গ্রামে পাওয়া যায়,
এরকম একটি ঘোড়া, মাটির তৈরি ঘোড়া ছিল। আচ্ছা, যে পুতুল বা আরো কিছু পুতুল বা পোড়ামাটির এরকম যেগুলো type-এর। পাওয়া যায়। জি, হ্যাঁ জি, হ্যাঁ হ্যাঁ। ওটা আবার একটু আধ্যাত্মিক দেখতে, সাদা রঙের পেইন্ট করা। তো একদিন ঢুকলাম, ঢুকে দেখলাম মেইন দরজা দিয়ে ঢুকে হাতের বাঁ দিকে একটা ঘোড়া রাখা, বেশ বড় আচ্ছা। আকারের। তা আমি জিজ্ঞেস করলাম, ভাই এটা কি? তো বলে এটা কার বাসা জানি ছিল, দিতে বললো। আমি বললাম দেখতে খারাপ লাগবে না, ড্রয়িং রুমে এমনিও কিছু নেই, রেখে দিই। ভালো কথা। তো ঘোড়ার মুখটা ছিল বাম দিকে বাঁকানো। আচ্ছা, তো মানে বানানোই ওইভাবে। বানানোই ওরকম ভাবে। আচ্ছা, তো মাটির জিনিস বাম দিকের মুখ তো ওভাবেই তো থাকবে, স্বাভাবিক। জি। তো কিছুদিন পরে আমার ওই কাজিনরা বলছে যে ওই অন্য যে বন্ধুটা, ওই ভাইয়া তো ওই ঘরে আসে প্রায়ই। জি। তো ওই এসে উনি মানে এক রাত থাকে বাসায়। থাকার পরে পরের দিনে ঘটনা হলো যে ঘোড়ার মুখ বাম দিকে নিয়ে ওটা এখন ঘুরিয়ে ডান দিকে হয়ে গেছে। আচ্ছা, একা একাই। একাই। আমি বললাম এটা কিভাবে সম্ভব? তো পরে আমি গেলাম, আমি কিছুদিন তখন ঢাকা বাইরে ছিলাম, তখনকার শোনা ঘটনা। পরে গেলাম, যাওয়ার পরে দেখলাম না, ঘোড়াটা নেই, উনি এটা সরিয়ে রেখেছে। এবং তারাও মুখে বলল, আমার কাজিন যে থাকে সেও বললো হ্যাঁ এরকম ঘটনা ও ছিল, তারপরে এরকম একটা ঘটনা হয়েছে, তারপরে আমি ভয়ে ওটা সরে ফেলছি। তখনও একটু ব্যাপারটা খটকা লাগলো যে কি বলে এরা। আর আরেকটা ঘটনা ছিল, মানে যেটা শুনেছি সেটা হলো সেই বন্ধু, উনি যখন থাকতেন উনি নাকি সারা রাত ঘুমোতে পারে না। আচ্ছা, উনি সারা রাত জেগে গিটার বাজাতে হতো। ওনাকে জানি কে বলে গিটার বাজাতে, জন্য উনি গিটার বাজায়। আচ্ছা, এটাও শোনা। তো এইগুলো হলো ডেভেলপমেন্ট স্টোরি, যেগুলো শুনে তারপরে একদিন এক কারণে, কোন একটা কারণবশত ওই ঘরে, ওই ফ্ল্যাটে আমাদের থাকতে হবে। আচ্ছা, রাত হয়ে গেছে, আমিও বাসায় যাইনি। তো আমার সেই কাজিনের ছোট ভাই, সে এবং আমরা শুভ হলো পাশের রুমটায়। আচ্ছা, আর কাজিনের রুমে উনিই ছুবেন। তো শোয়ার আগে আমার ওই সেই ছোট কাজিনটা, সে আবার একটু ভীতু প্রকৃতির। তো সে শোয়ার আগে আমাকে বলছে, কৌশিক তুমি আমার সাথে থাকো, কারণ এখানে তো অনেক কিছু শুনছি, তো আমি তো একটু ভয় পাচ্ছেন। আরে সমস্যা নেই, কি আর হবে, চলো ঘুমাই। তো শুতে গেলাম, আনুমানিক মনে হয় রাত 1টা বা 1:30টার দিকে গল্প করে আমরা ঘুমোতে গেলাম। তখন শোয়ার কিছুক্ষণ পরে শুনি গিটারের শব্দ, হালকা একটা গিটারের শব্দ কানে আসছে। আমি শুনে কিছু বলার আগেই আমার কাজিন ঘুরে আমাকে বলতেছে, তুমি শুনছো? আমি বললাম কি আওয়াজ পাওয়া যাচ্ছে একটা? বলে হ্যাঁ, গিটারের শব্দ, একই সুর, পাচ্ছ? আমি বললাম হ্যাঁ পাচ্ছি। ও উঠে বসে লাইট অন করলো। লাইট আর বন্ধ করা যাবে না, এই ঘরেও থাকা যাবে না, চলে যাই। আমি বললাম আরে থাকো, 2টা মিনিট থাকো, দেখো না কি হয়। হ্যাঁ। তা আমি যেটা বললাম, আমার এগুলো বিষয়ে ভয় একটু কম, কিন্তু তখন একটু চিন্তা আসলো যে গিটারের শব্দ হয়তো আশেপাশে কেউ বাজাচ্ছে, ওটার আওয়াজ হবে। কিন্তু মজার বিষয়টা এটা ছিল, যেটা সন্দেহজনক, যে একই সুর বারবার কেন বাজবে, এটাই হচ্ছিল। পরে তো কাজিন বলল না, এখানে তো আমি থাকবো না, জোর জবরদস্তি। পরে আমার কাজিনের রুমে গেলাম, ওনাকে জাগানো হলো, বলা হলো এই ব্যাপার। আচ্ছা, ঘুমের বসে ছিল, টায়ার্ড ছিল। উনি খালি বললো ঠিক আছে, এক কাজ করো, তোমরা তাহলে আমার রুমের সামনে শো। আমরা ম্যাট্রেস নিয়ে ওই রুম, তার রুমের সামনে ঘুমিয়ে পড়লাম রাত্রে। আমি তো ঘুমিয়েছি, এখন কাজিনের ঘুম হয়নি, কিন্তু তার সাথে ছিলাম। আচ্ছা, এই আর কি ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আমি চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে, তার ঘটনাটা শুনে আসবো। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ রাসেল ভাই। হ্যালো লিসেনার্স, আমি ফারহান ফ্রম উত্তরা। রাসেল ভাই, আজকে যে ঘটনাটি আমি বলবো, এটি আমার নিজের সাথে ঘটে যাওয়া লাস্ট জুন মাসের একটি ঘটনা। তো সাডেনলি আমি, আমার 2টা ফ্রেন্ড কাঞ্চন এবং ফয়সাল, আর আমাদের একজন মামা, আলো মামা, তো আমরা 4 জন মিলে একটা প্ল্যান করি চাঁদপুর যাব। তো চাঁদপুরে মামার এক ফ্রেন্ড আছে, ওনার বাসায় যাব। তো আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের সাথে আমরা 2টা বাইক নিয়ে আমরা 4 জন মুভ করি।
তো আমরা বাইক নিয়ে সদরঘাট আসি, এখান থেকে বাইক লঞ্চে উঠাই, আবার ওখানে যে লঞ্চ ঘাট থেকে নেমে বাইক নিয়ে যাচ্ছি। তো বাইক নিয়ে কিছু দূর আমরা প্রায় চাঁদপুর হাজীগঞ্জ পর্যন্ত যাই। দেন ওখান থেকে আরো মিনিমাম 30 to 40 কিলোমিটার রাস্তা। তো আমরা রাসেল ভাই যাচ্ছি সুন্দরভাবে আল্লাহর রহমতে। তো হঠাৎ করে বেশ খানিকটা রাস্তা আপনার ভাঙা, মানে খুব ভালোভাবে ভাঙা। তো আমরা বাইকটা খুব স্লোলি যাচ্ছি, 20-30 নিয়ার অ্যাবাউট স্পিড। তো ওইখানে একটা জিনিস যেটা নোটিস করার মতো, কোনো ল্যাম্প ছিল না। একে তো গ্রাম, তো কোনো ল্যাম্প পোস্ট ছিল না বা কোনো আলো ছিল না। তো বাইকের হেডলাইটে যতটুকু আলো ওটা থেকেই যাচ্ছি। তো যেতে যেতে একটা পর্যায়ে আমি হঠাৎ করে আমার চোখে পড়লো যে আমি চোখে একটা কিছু দেখতেছি। কিরকম, মানে কেউ একজন দাঁড়ায় আছে, অনেক লম্বা, সাদা টাইপের একটা কাপড় পরা, মানে সাদা কিছু একটা পরা, এরকম একটা বোঝা যাচ্ছে। তো আমি এটা দেখে আমি মামার বাইকে ছিলাম, মামা ড্রাইভ করছিল। তো আমি মামাকে আস্ক করলাম, মামা আপনি কি কিছু দেখছেন? তো সে কোনো কথা বললো না। তো একটু পরে আমি আবার তাকে আস্ক করলাম, মামা কি ব্যাপার, আপনি কিছু বলতেছেন না? তো বলতেছে, কথা বলিস না, তুই পারলে দোয়া পড়। আর এর মাঝখানে উনি মানে 3 বার কাশি দিছে রাসেল ভাই। তো এই জিনিসটা আমি ছোটবেলা শুনেছি যে কেউ কিছু দেখলে বা কোনো কিছু এরকম ফিল করলে তখন দেখতাম, মানে শুনতাম যে কাশি দিছে, এই স্টাইলের একটা ইয়া দিছে। তো মামাও দেখলাম সেম। তো বলতেছে, তুই দোয়া পারলে দোয়া পড়। আমি অ্যাজ ইউজুয়াল দোয়া পড়তেছি। তো কিছুক্ষণ পরে আমরা যখন যে আমাদের যে ডেস্টিনেশন ছিল ওখানে যে পৌঁছানোর পরে মামাকে আমি আবার আস্ক করলাম, মামা আপনি এরকম করলেন কেন, বললেন না কেন? তখন মামা বলল, আমি ওইখানে মানে আমিও এই জিনিসটাই দেখছি যে একটা মহিলা টাইপ, অনেক লম্বা, সাদা কাপড় পরা, ওনার চুল মানে সামনের দিকে দেয়া, এই টাইপের একটা কিছু। তো আর চোখ দিয়ে মানে মনে হচ্ছে ব্লাড পড়তেছে। তো মামা বলতেছে এরকম একটা আমি এই জিনিসটা দেখছি। আর এইসব যখন দেখে তখন কথা বলতে হয় না, তখন দোয়া দুরুদ পড়তে হয়, তাহলে এটা চলে যায়। তো আমরা অ্যাজ ইউজুয়াল ওখান থেকে জিনিসটা ক্রস করে চলে আসছি। তো পরের দিন আমরা সেম টাইমে মানে 3টা-4টার দিকে বিকেল বেলা আমরা বের হয়েছি ঘুরতে। তখন ওই এলাকার যে মামার বাসায় গেছি, ওনার সাথে উনিও আমাদের সাথে ছিল। তো আমরা ওই জায়গাটা থেকে যাচ্ছি। তখন ওনাকে জিজ্ঞেস করলাম, মামা এই জায়গাটা এরকম একটা বিষয় আমরা তো নোটিস করলাম গতকালকে, এখানটা কি আসলে কেমন? তখন উনিও বললো যে এই জায়গাটা খুব একটা ভালো না, এখানে এরকম রাত বিরাতে প্রায় এই ধরনের ইনসিডেন্ট দেখা যায়। এটাই ছিল আমার ঘটনা। যাচ্ছি আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আমি মাহমুদুল হাসান মৃদুল, উত্তরা থেকে এসেছি। ধন্যবাদ রাসেল ভাই। এই ঘটনাটি স্টেশন রোড টঙ্গীর একটি ঘটনা। তো লেখাপড়ার উদ্দেশ্যে আমি ময়মনসিং থেকে প্রথম উত্তরাতে আসি, মানে ঢাকায় আসি। তো ব্যাচেলার লাইফের একটা ঘটনা দেখা যাচ্ছে যে আমি স্টেশন রোডে একটা বাসায় থাকি, নাম ছিল লাইট হাউস, 9তলায়, টপ রোডে বাসাটা ছিল, মানে 7তলার উপর। ওখানে একটি ঘটনা, যখন আমি ওই মেসে থাকা অবস্থায় প্রায় সময় দেখা যেত মিল কম পড়ে যেত। বিষয়টা এরকম না যে প্রায় সময় কমে যেত, বিশেষ করে একটা নির্দিষ্ট সময়ে মিলটা, যখন 10 জন আছি বা 8 জন আছি, মিলটা ক্যালকুলেশন করে ভাগ করে দেওয়া হচ্ছে। তো সেখানে দেখা যাচ্ছে দুপুরের মিলটা 1টা বা 2টা মিল প্রায় সময় বেড়ে যেত, রাতে আনফরচুনেটলি 1টা বা 2টা কম পাওয়া যাচ্ছে। স্বভাবতই বাজারের দায়িত্ব বা একটা নির্দিষ্ট সময় পরে মিলটা ভাগ করার দায়িত্ব আমার উপরে পড়ে। 1 সপ্তাহ অতিবাহিত হওয়ার পর এই দায়িত্বটা আমাকে দেওয়া হয়। আমি প্রথম দিন যখন ভাগ করলাম দেখলাম যে সেম ঘটনা ঘটলো। দ্বিতীয় দিন আমাকে আবার দায়িত্ব দেওয়া হলো। তখন আমি গ্রেটফুলি আমার এক বড় ভাইকে সঙ্গে নিলাম যে ভাই দেখেন, আজকে 1 সপ্তাহ ধরে একই ঘটনা ঘটছে, তো নিশ্চয়ই এখানে কোনো ঘটনা থাকতে পারে। তো দুজনে মিলে গুনে 10টা বা 12টা মিল ভাগ করে দেওয়া হয়েছে। পাশাপাশি আমার যে রুমমেট ছিল, তো রুমমেটটা
একটু কল সেন্টারে চাকরি করতো। কল সেন্টারে ওই ভাইকে বলে রাখলাম যে ভাইয়া আপনি তো বাসায় থাকেন, আপনার তো নাইট ডিউটি, তো আপনি এই বিষয়টা একটু খেয়াল রাখবেন যে দুপুরের মিলটা কম পড়ছে না, কিন্তু রাতে এরকম কেন হচ্ছে। পরবর্তীতে ওই ভাইয়াটা বিষয়টা বুঝতে পারলো। বোঝার পরে খুব সম্ভবত রাতের 9টা বা 9:30 এরকম বাজে সে রেডি হচ্ছে যে তার কল সেন্টারের কাজে যাবে। তো দেখলো কি একটা বিদ্যুটে কালো বিড়াল, মানে এরকম বিশ্রী একটা কালো বিড়াল সাতালের উপরে আসছে। কিচেন রুমে গেল, যাওয়ার পরে যে বাটিগুলি আমরা ভাগ করে রাখতাম মিলের জন্য, ওখানে ঘোরাফেরা করছে বা গন্ধ শোকার চেষ্টা করছে। গন্ধ শোকার চেষ্টা করার পরে সে খাবারের জন্য চেষ্টা করেনি। মানে যদি এরকম হতো যে সে হয়তো ফেলে নষ্ট করবে বা নষ্ট করার চেষ্টা করেনি, সে গন্ধটা শুকে যে ভেন্টিলেটরটা ছিল ভেন্টিলেটরের উপর দিয়ে লাফ দিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে ওই ভাইটা বিষয়টা খেয়াল করলো যে একটা কালো বিড়াল প্রতিনিয়ত আসছে। তো সে ওয়াশরুমে গেল। ওয়াশরুমে যাওয়ার ফ্রেশ ট্রেশ হয়ে যখন সে আবার কিচেন রুমের দিকে গেল, দেখা গেল যে 2টা মিল এখানে কম পড়ে গেছে। তো এই ঘটনার কিছুদিন পর আবার কাকতালীয়ভাবে, মানে খুব সম্ভবত 1 সপ্তাহ হবে, 1 সপ্তাহ পরে আমার স্কুলের এক ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করছে যে বন্ধু তুমি কই আছো বা নতুন কোন জায়গায় উঠলাম। পরে আমি কথা প্রসঙ্গে বললাম যে আমি তো স্টেশন রোডের একটা বাসায় উঠলাম, তো 7 তলায় থাকি। তো আমার যে ফ্ল্যাটটা এটার পাশে হচ্ছে একটা অংশ খোলা ছাদ আর একটা অংশে হচ্ছে 2টো রুম, ওখানে আমি ব্যাচেলার থাকি। তো সে কথা প্রসঙ্গে আমাকে একটু সতর্কতা বলবো না, মানে নর্মালি বললো যে দেখো একটু সাবধানে থেকো আর কি। তো কথা প্রসঙ্গে কথা বললাম। তো কিছুক্ষণ পর আমি কথা শেষ করলে মোবাইলের কথাটা শেষ করলাম, শেষ করে আবার আমার বাবা মাকে ফোন দিলাম যে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো 1 সপ্তাহ যেহেতু হয়ে গেছে খোঁজখবর নেই। তো তারপর দেখা গেল কথা শেষ করেছি, আচমকা আমি টপ ফ্লোরের দিকে তাকালাম। অর্থাৎ 7 তলার যে টপ ফ্লোরটা একটা অংশ, ওইখানে কার্নিশ আছে, তারপর উপরে যে পানি ট্যাঙ্কটা আছে, তো ওইখানে আমি টপ ফ্লোরটাতে আচমকা তাকানোর সাথে সাথে আমার কেমন জানি মনে হলো যে আমার শরীরটা একটু কাঁপুনি দিল। কাঁপুনি দেওয়ার পর আমি অদ্ভুত কিছু বিষয় দেখতে পেলাম যে একটা কালো জামা পরা, এটা ঠিক বোরকার মতো না, আবার সিমিলারও না, একটা অন্য ধরনের একটা পোশাক। তো কালো পোশাক পরা ওই মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে, মানে এমনভাবে তাকিয়ে আছে যে দেখে মনে হচ্ছে যে আমার প্রচণ্ড ক্ষোভ আমার প্রতি। মানে আমাকে পারলে সে হেনস্থা করবে বা কোনো মারধরের একটা আশঙ্কা আছে, যে আমাকে ওইভাবে সে আমার দিকে দৃষ্টিটা ওইভাবে সে তাকিয়ে আছে। তো এটা দেখে আমি প্রথম অবস্থায় ঘাবড়ালাম না যে এটা হয়তো আমার মনের ভুল, এরকম কোনো কিছু ঘটনা ঘটতে পারে, যেহেতু আমি নতুন জায়গায় এসেছি, তো হয়তো এটা আমার মনের ভুল হতে পারে। তো এটা আমি পরীক্ষা করার জন্য চোখটা বন্ধ করলাম। চোখটা বন্ধ করার 30 সেকেন্ড পরে আমি আবার তাকালাম, তো দেখলাম যে ওটা কালো কোনো মেয়ে না। তো সাথে সাথে সে রূপ পরিবর্তন করলো, মানে চেহারাটা এমনভাবে পরিবর্তন করলো যে একটা দেখা যাচ্ছে যে কোনো পাখির মতো, হয়তো সেটা উট পাখির মতো হতে পারে বা বিশাল আকার কোনো পাখি হতে পারে। পাখিটা এটা আমার সচরাচর দেখা কোনো পাখি না, ন্যাশনাল জিওগ্রাফিক বা ডিসকভারিতে যেরকম দেখা এরকম কোনো পাখি না। তো দেখে সাথে সাথে আমার কাছে মনে হলো যে সিমিলার, মানে আমার বাস্তব জীবনের সাথে মিলছে না। তো সাথে সাথে ওরকম একটা পাখির মতো হয়ে সে উড়ে চলে গেল। তো ওটা দেখার সাথে সাথে আমি ও বাবা গো এটা বলে একটা
চিৎকার করলাম, মানে চিৎকার করার সাথে সাথে আমার মনে হলো যে কেউ হয়তো আমাকে স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে, স্ট্রেচারে করে 4-5 জন ধরে আমাকে কোথাও নিয়ে যাচ্ছে। আর নিয়ে যাওয়ার পর আমার মাথায় পানি ঢালছে। তো আমার এরপর আমার কিছু মনে নেই। তারপর যখন সকালে আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠার পর আমার যে রুমমেট ছিল, আমার পাশে বেডে যিনি ছিলেন, তাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাইয়া, কালকে রাতে তো এরকম একটা ঘটনা ঘটেছে। তো আমার প্রচণ্ড গরম ছিল, তো আমি ছাদে গিয়েছিলাম কথা বলার জন্য, মোবাইলে কথা বলার জন্য। তো এরকম একটা ঘটনা ঘটেছে, এরকম আমি দেখেছি। তখন সে একটু বিরক্ত হলো, মানে এমনভাবে বিরক্ত হলো যে তুমি কি এখানে মজা করতেছো, মানে সিনিয়র বড় ভাই, মেসের সিনিয়র বড় ভাই, তুমি কি মজা করতেছো যে এরকম কোনো ঘটনা? তুমি কি জানো গত রাতে এমন বৃষ্টি হয়েছে যে ফ্যানটা পর্যন্ত বন্ধ রাখতে হয়েছে, আর তুমি বলতেছো যে তোমার গরম লাগছে, তুমি ছাদে গিয়ে এরকম একটা দৃশ্য দেখছো। তো ওই বড় ভাইকে কোনোভাবেই আর বিশ্বাস করাতে পারছি না যে এটা বড় ভাই আসলে এরকম একটা ঘটনা ঘটছে। তখন আমার মনে হলো, তখন আমি একটু কনফিউজড হয়ে গেলাম যে এটা আসলে কি এটা আমার মনে ভুল। তখন আমি সাথে সাথে আমার মোবাইলটা বের করলাম, মোবাইলটা বের করে চেক করতে চাইলাম যে আমি গত রাতে আমার ওই স্কুলের ওই ফ্রেন্ডকে ফোন দিয়েছিলাম বা বাবা মাকে ফোন দিয়েছিলাম, তো ওটা আমি চেক করি যে তাহলে তো বোঝা যাবে যে আসলে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা, বা আমি টাইমটা মিলিয়ে দেখার চেষ্টা করলাম। তো আমার ফোনটা নিলাম, ফোনটা নেওয়ার পরে আমি কাকতালীয়ভাবে খেয়াল করলাম যে আমার ডায়ালে কোনো নাম্বার নেই বা কোনো মিস কল নেই বা কোনো রিসিভ করা নেই, সম্পূর্ণ ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। তো এই ঘটনার 5-6 দিন পর একদিন আমি আমার পলিটেকনিক থেকে বাসায় গেলাম। বাসায় যাওয়ার ক্লাস শেষ করে বাসায় যাওয়ার পর খুব সম্ভবত এটা মাগরিবের আজান দিবে এরকম একটা সময়। তো আমি বাসায় গেলাম, বাসায় ওই টাইমটাতে কেউ ছিল না, আমি একাই দরজা খুলে ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পর ভিতর থেকে একটা ধূপ জ্বালালে যেরকম গন্ধ হয় ঠিক সেরকম একটা গন্ধ। আমার মনে হলো যে কেউ ধূপ জ্বালিয়েছে। তো ভিতরে গিয়ে আর আমি এরকম কোনো কিছু পাইনি যে ধূপ জ্বলছে না, কিন্তু আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বা আমার নিঃশ্বাসে আমি এটা স্পষ্ট বুঝতে পারছি যে এটা ধূপ জ্বালানো হয়েছে। তো এর কিছুক্ষণ পর আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর আবার যখন আসলাম, তখন নিচে যাব যে কোনো একটা কারণে, তখন যেহেতু আমি পলিটেকনিকে পড়ছি, তো আমার যে কোনো একটা প্রয়োজন, আমি নিচে গেলাম। নিচে যাওয়ার পর নিচে যাব আমি, ছাদের যে দরজাটা, ওই দরজাটা আমি বন্ধ অবস্থায় পেলাম, বা আমার কাছে মনে হলো যে বাইরে থেকে কেউ আটকিয়ে দিয়েছে। তো আমি বাইরে থেকে প্রচণ্ড ধাক্কা দিচ্ছি, কিন্তু দরজাটা কোনো অবস্থায় খুলছে না। তো যেহেতু আমরা একবারই টপ ফ্লোরে থাকতাম, বা এখানে নিচে একবারে নিচে, আপনার শেষ করতে হবে ঘটনাটা কি হয়েছে, তারপরে আমি তারপরে আপনি মূল ঘটনায় আসি আমরা। জি, এরকম ঘটনা প্রায় সময় ঘটতে থাকতো। জি, আমি যখন প্রায় সময় দেখতাম যে সাথে কেউ হাঁটছে বা আমাকে ফলো করছে, বা প্রায় সময় দরজাটা বন্ধ অবস্থায় পেতাম, বা বন্ধ অবস্থায় পাওয়ার পর আমরা এটা কোনো অবস্থাতেই বিশ্বাসযোগ্য ঘটনা ছিল না, যে হয়তো প্রথম ভাবতাম হয়তো কেউ দুষ্টমি করে এটা বন্ধ করছে, কিন্তু আসলে ভেরিফাই করে দেখা গেছে যে এরকম কোনো ঘটনাই ঘটতো না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আমি এরশাদ উত্তরা থেকে। আসসালামু আলাইকুম লিসনার্স। রাসেল ভাই, আজকে যে ঘটনাটা বলবো এটা আমার একটা কালেক্টেড স্টোরি। ভূতে প্রেমের পর ভালোবাসা থেকে নিজের যে ইউজুয়াল জবগুলো থাকে তারপর তো খুঁজে বেড়াই যে কোথায় কোন স্টোরি পাওয়া যায়। তো এটা হচ্ছে, যেহেতু আমি উত্তরা থাকি, উত্তরাকে আপনারা বলতে পারেন এটা উত্তরা মডেল টাউন না বলে হাসপাতাল মডেল টাউন বলতেন, বিকজ লট অফ হসপিটালস আর দেয়ার। প্রত্যেকটা অলিতে গলিতে হসপিটালস, ক্লিনিক ভরা। তো ওরকম একটা হসপিটাল আমি, যেহেতু অ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস, আমি এটা বলছি না, নামটা বলতেছি না, এবং যে এটা লাশ ভাই অ্যাম্বুলেন্সের একজন ড্রাইভার,
ওনার নামটা আমি আসল নামটা বলবো না। তো ওনার সাথে আমার গত পরশু দেখা হয়। তারপরে দেখা হতে আপনি চা খাচ্ছিলেন, তারপর জিজ্ঞেস করলাম যে ভাই এরকম এরকম। তো উনি ওনার একটা স্টোরি বললেন, দ্যাট ওয়াজ হ্যাপেন্ড লাস্ট মান্থ। উনি যেটা বলেছিলেন ওনার একদম উনি যেভাবে বলেছেন ওভাবে বলতেছি আমি। এটা একটা যে কোনো একটা হসপিটালে একটা লোক মারা গিয়েছে রাত, লিভার সিরোসিস হয়েছিল, রাত 9টার দিকে মারা গিয়েছে। হি ওয়াজ ফ্রম কাশীপুর। কাশীপুর হচ্ছে গিয়ে বরিশালে একটা ছোট গ্রাম। তো ওখান থেকে ওনাকে ওনার ওই যে ভদ্রলোক মারা গিয়েছেন তার মামা ছিলেন, আপন মামা, এবং তার এক দুঃসম্পর্কের ভাই, এরা দুজন। তো সে ওই লোকের নাম, ড্রাইভারের নাম হাসান ভাইকে তারা রেন্ট করলো ওই লাশটা নিয়ে যাবে। তো হাসপাতালের আপনার ফর্মালিটিস মেনটেন করে ওরা লাইক 11:30 দিকে, রাতটা 11:30 দিকে রওনা করে। হাসান ভাই সাথে ছিল একজন, তার যে একজন হেল্পার থাকে ও ছিল, মামা, ওই ডেড বডির মামা, আর সেই দুঃসম্পর্ক তারা 4 জনে। তো ওরা আরিচা হয়ে না গিয়ে ওরা আপনার মাওয়া হয়ে রওনা করছে। মাওয়াতে একটু দেরি হয়েছে, কারণ এখন নদীতে অনেক পানি। মাওয়া থেকে ওরা ফেরি পার করে কেওড়াকান্দি যেতে প্রায় 2.5 ঘন্টা। তো লাইক ওরা কেওড়াকান্দির ওদিকে পৌঁছতে প্রায় পৌনে 3টা বেজে গেছে রাত্রে। তো কেওড়াকান্দি থেকে সোজা গিয়ে ভাঙ্গা থেকে তারপরে গৌরনদীর দিকে যেতে আপনার মানে দুই পাশে তেমন কোনো লোকালয় নাই, দুই পাশে আপনার ধানি জমি, অনেক লম্বা জায়গা। তো উনি যেভাবে বললো যে আমরা ভাঙ্গা পাস করে লাইক 15-20 মিনিট আমরা ড্রাইভ করছি, হঠাৎ করে আমার গাড়ির সামনে মনে হয় এটা বানরের মতো পড়ছে। তো বানরের মতো পড়ছে দেখে আমি গাড়িটা খুব হার্ড ব্রেক করলাম। যখনই আমি ব্রেক করে আসলে তখন দেখলাম যে না, একটা বানর না, অ্যান্ড ওইটা আসলে বানর ছিল না, এটা বানরের মতো দেখতে, কিন্তু মুখটা হচ্ছে কি আপনার এগুলো খুবই ছোট, মুখটা মানুষের মতো, কুৎসিত মানুষের মতো, কিন্তু প্রত্যেকটা লেজ আছে এবং গায়ে বড় বড় পশম। তো এই জিনিস আমার জীবনে কখনো দেখিনি। তো ওরা গাড়িটাকে এমনভাবে ওরা অনেকগুলো মানে অ্যাটাক করছে যে গাড়িতে ওরা কেউ ইয়ের উপর উঠতেছে, উইন্ডশিল্ডের উপর উঠতেছে, লাফালাফি করতেছে, এবং তাদের চোখগুলো ছিল হচ্ছে আপনার একটু বড় বড়, লালচে এবং জল করতেছিল। এগুলো দেখে এখন হাসান ভাই বারবার গাড়ি স্টার্ট করছে, তো গাড়ি স্টার্ট নিচ্ছে না। আরও একটা জিনিস যেটা ঘটেছে, ওই রাস্তাটা যে বরিশালে ওই ভাঙ্গা থেকে সোজা রোডটা যেটা গিয়েছে, ওটা কিন্তু আপনার রাসেল ভাই বরিশালে যায়, ওখান থেকে স্বরূপকাঠি যায়, ওখান থেকে পটুয়াখালী যায়, বরগুনার ওই সেম রোড, এবং প্রচুর মানে নাইটের কারগুলো ওখান থেকে চলে। কিন্তু উনি আমাকে বললো যে এরশাদ ভাই, ওই যে সময় এই ঘটনাগুলো যে ঘটতেছে, দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল বাস, নো মিনি বাস, নো ট্রাক, নাথিং, কিচ্ছুই পাচ্ছিলাম না। এবং আমরা খুব চাচ্ছিলাম যে একটা কিছু পাই আমরা যেন হেল্পের জন্য বলতে পারি, যে কারণ আমরা গাড়ি থেকে নামতে পারতেছি না। সাডেনলি তারা মনে করেন যেখানে পিছন কম্পার্টমেন্টে, যেখানে ফ্রিজিং কম্পার্টমেন্টটা, ওখানে তো আপনার লাস্টের ডেড বডিটা রাখা একটা কফিনের মধ্যে। ওরা বুঝতেছে যে ওটা মানে খোলার খুব চেষ্টা করতেছে বা ভাঙা চোর, মানে খুব পুরা ওনাদের যে অ্যাম্বুলেন্সটা পুরোটা তুলতেছে, এরকম করে করতে এবং তারা কোনোভাবে নামতে পারতেছে, কারণ বাইরে অনেকগুলো ওই ধরনের ওই জন্তু বলতে পারেন, ক্রিয়েচার বলতে পারেন, হোয়াট এভার। তো এরা মানে ভিতরে বসে দোয়া পড়া ছাড়া কোনো, তারা দোয়া দৌড় পড়তেছিল খুব জোরে জোরে, এবং বারবার স্টার্ট নেওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু স্টার্ট নিচ্ছিল না গাড়ি। তো এরকম করে অলমোস্ট অ্যান আওয়ার। তারপরে দেখলো যে হঠাৎ করে এগুলো চলে যাওয়ার পর তারপর রাত 10-15 যখন তারা চলে যায়, লাইক উইদিন 5-10 মিনিটস দেখে যে না, ইউজুয়ালি যে গাড়িগুলো নাইট শিফটে চলে, বরিশালের দিকে যাচ্ছে, পটুয়াখালীর গাড়ি সবগুলো যাচ্ছে, আর ওনাদের গাড়িটা সাইড করা। তখন ওরা একটু মানে মনের মধ্যে সাহস আসলো, তখন নামলো, নেমে পিছনে গিয়ে যা দেখলো আসলে ইট ওয়াজ আউট অফ দ্যার ইমাজিনেশন। দেখলো যে তারা কফিনটা তো রাস্তায় পড়ে আছে, কফিনটা ভাঙাচোরা পুরা, এবং কফিনের মধ্যে ডেড বডির শুধু
পাঁজরের কিছু হাড় এবং স্কেলটা ছাড়া আর কিছুই নেই। আমাকে হাসান ভাই বলতেছিল যে এরশাদ ভাই, যে আপনি যদি বিশ্বাস করেন এক ফোঁটা রক্ত কোথাও ছিল না, মানে রক্তটা লাইক আমরা যেমন যদি মুরগি খাই বা কিছু খাই যেভাবে আমরা চিবিয়ে খাই ঠিক ওইভাবেই ছিল। দেয়ার ইজ নট এ সিঙ্গেল ড্রপ অফ ব্লাড, মানে কি ব্লাডগুলো কেউ চাইতে খায় নিচ্ছে সব। তারপর তার মামা খুব মানে হাউমাউ করে কাঁদতেছিল অবস্থাটা দেখে দেখে। তারপর আর কি করবো, ওনার কাছে একটা চাদর ছিল, ওই বোনস যেগুলো ছিল অল্প কিছু বোনস, ওগুলো ওই চাদরের মধ্যে উঠাই নিয়ে ওইটা নিয়ে তারপর বাইরে গিয়ে ওটার উপরে জানাজা করে ওটাকে দাফন করা হয়েছে। এই ছিল স্টোরি রাসেল ভাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। যেটা করবো সেটা হচ্ছে পরবর্তী ঘটনায় যাবো আপনার কাছে। থ্যাংক ইউ রাসেল ভাই। হ্যালো লিসেনার্স, আমি ফারহান ফ্রম উত্তরা। রাসেল ভাই, এখন যে ঘটনাটা শেয়ার করব এটা হচ্ছে আমার বড় ভাই এবং বোনের সাথে ঘটা। এটা অনেক বছর, নিয়ার অ্যাবাউট 35 ইয়ার্স আগের ঘটনা। তখন আমার ভাই ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে পড়তেন। তো উনি হোস্টেলে থাকতেন। তো একদিন শীতের বিকেলে আমার মেঝো বোন তো ব্যাডমিন্টন খেলছে, হঠাৎ করে দেখতেছে কি মানে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে, মাগরিবের আজান তখনও দেয়নি, তো দেখতেছে যে হঠাৎ করে যে ভাইয়া হাত দিয়ে আপুকে ইশারা দিচ্ছে। তো আপু তো অনেক এক্সাইটেড হয়ে গেছে যে ভাইয়া এত মানে এই সময় হঠাৎ করে বাসায় কিছু না বলে কিভাবে আসছে। ভাইয়া তখন স্কুলে পড়ে, তার তো আসার কথা না। তো আপু শক, তারপরে মানে ভাইয়া হাত দিয়ে তাকে ইশারা দিচ্ছে। তো আপু দৌড়ে ভাইয়ার দিকে গেছে, মানে যাচ্ছে। তো যতই কাছে যাচ্ছে মানে মনে হয় ভাইয়া ততই দূরে সরতেছে, এরকম একটা বিষয়। তো এরপরে মানে কিছু দূর যাওয়ার পরে এর ভিতরে মাগরিবের আজান দিয়ে দিয়েছে রাসেল ভাই। তো আমি তার আগে একটু বলে রাখি রাসেল ভাই, আমাদের যে আমার হোমটাউন বরিশালে, তো আমাদের যে বাসাটা ওটা বাসার একটা পোর্শন আপনার একটু ব্যাকওয়ার্ড, এবং ওইখানে এই টাইপের অনেক প্যারানরমাল অ্যাক্টিভিটিসের অনেক বিষয় এখানে আছে। তো ওইটা হচ্ছে তিনটা বাসার মিলে একটা কর্নার রাসেল ভাই। তো ওই কর্নারের দিকে যাচ্ছে। এমন সময় আমার কাজিন ছিল আমার আপুর সাথে। তো ওই আমার কাজিন আমার আপুকে বলতেছে, তুই কোথায় যাচ্ছিস? বলতেছে, তুই দেখতেছিস না দাদা আসছে, ঢাকা থেকে দাদা আসছে। তো আপু বলতেছে, কোথায় দাদা? দাদাকে তো দেখা যাচ্ছে না। তো আপু বলতেছে, সামনেই তো দাঁড়ানো আছে। তো বলতেছে, কোনো দাদা আসে নাই, তুই চল ভিতরে চল। এই কথা বলে আপুকে ভিতরে নিয়ে আসে। আসার পরে আপুকে জিজ্ঞেস করে, মানে আমার আম্মার কাছে ঘটনাটা বলতেছে আমার কাজিন। তো আপু আম্মার সাথে এইভাবে শেয়ার করছে যে আপু দেখছে যে আমার বড় ভাই আসছে। তখন মানে হোস্টেলের এসেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে হোস্টেলের একটা ড্রেস থাকে, ড্রেস কোড আছে ওদের। তো ওইরকম একটা ড্রেস পরা ভাইয়া আপুকে হাত দিয়ে ইশারা করে ডাকছে। তো এটাই ছিল ঘটনা, আসলে কেউ ছিল না ওইখানে। এটা আপুর একটা ইয়া ছিল। ধন্যবাদ আপনাকে। চলে যাব আমাদের পরবর্তী ঘটনা, এবং আমাদের একটা অডিও ক্লিপ আমরা এখন শুনে আসবো। এবং আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সামিউল ইসলাম সিদ্দিকী দীপ্ত, আমি পোল্যান্ডে থাকি। আজকে শুরুতে ঘটনায় চলে যাই, জিজ্ঞেস করবেন আপনি কেমন আছেন, আমি জানি আপনি সবসময় ভালো দলেই থাকেন। তো ঘটনাটা যখন আমার সাথে ঘটে, দ্যাট টাইম আই ওয়াজ ইন নেদারল্যান্ডস ইন আমস্টারডাম। তখন আমি আমস্টারডামে পড়ালেখা করতাম। আমস্টারডাম ইউনিভার্সিটি অফ আমস্টারডামে একটা ডিপ্লোমা কোর্সে আমি তখন যাই নেদারল্যান্ডসে বাংলাদেশ থেকে। সো যখন আমি নেদারল্যান্ডসে থাকতাম সেই সময় আমার সাথে একটা ঘটনা ঘটে যায়। আসলে অনেক সময় আমরা বলি, অনেক মানুষে আমরা বলি যে প্যারানরমাল অনেক কিছু বিলিভ করি না। ওয়ান্স আপন টাইম আমিও ওরকম ভাবে বিলিভ করিনি, কারণ আমি কোনোদিন দেখিনি বা এক্সপিরিয়েন্স করিনি। সেই হিসেবে আমি আসলে বলতেছি। পরবর্তীতে আমার আসলে বিলিভ হয়েছে না এরকম কিছু ঘটতে পারে। আমার ঘটনাটা এতটা ভয়ঙ্কর না, তবে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা কি শেয়ার করি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন মানুষদের সাথে। সো ঘটনাটা ঘটে আমার সাথে দ্যাট টাইম আমি একটা রেস্টুরেন্টে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে তখন আমি পার্ট টাইম জব করতাম। প্রতিদিন আমাকে 5 ঘন্টা সেখানে আমার কাজ করতে হইতো। আমি আমার দায়িত্ব ছিল শুধু ক্যাশ গোনা এবং ক্যাশগুলোকে লাস্টে কাউন্টিং করে মালিককে বুঝাই দেওয়া আসা যে করেই হোক, কারণ তার রেস্টুরেন্ট ছিল অনেকগুলা, আর ইট ওয়াজ এ টার্কিশ রেস্টুরেন্ট। সো নেদারল্যান্ডস অনেক টার্কিশ রেস্টুরেন্ট আছে। সো আমস্টারডামে যখন আমি ঘটনাটা ঘটে তখন আমি কাজ করতাম হচ্ছে বেলমার এরিনা। ইটস এ ভেরি বিগ প্লেস ইন আমস্টারডাম। এটা খুবই ফেমাস একটা জায়গা বলা যায়। আয়াস্ক যে টিমটা আমরা দেখি চ্যাম্পিয়ন্স লিগে মাঝে মাঝে, এই টিমটার স্টেডিয়ামের বাইরে, আয়াস্কের ফিল্ডের বাইরেই আমাদের রেস্টুরেন্টটা ছিল। তো সবসময় এটা জমজমাটপূর্ণ একটা জায়গা ছিল, দেখা যায় তো